আমি কথা দিয়েছিলাম বইমেলার পরের দিন আমি একটি গুরুত্বপূর্ণ লাইভে আসব এবং এই লাইভটির পরে বেশ কিছুদিন বিরতি নেব ফেসবুক লাইভ থেকে। আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি কিঞ্চিৎ দীর্ঘ হতে পারে। আপনারা এখন পুরোটা দেখতে না পারলেও পরে দেখবেন, ভাগ করে করে দেখবেন এবং ছড়িয়ে দেবেন। এই ভিডিওটি শুনলে, আমি ভিডিও দেখার কথা বলি না, আমার ভিডিও দেখার জন্য নয়, শোনার জন্য। বুঝতে পারবেন যে স্বাধীন ভারত কতটা স্বাধীন, আর আমাদের নেতারা, আমাদের প্রতিষ্ঠান কিভাবে আমাদেরকে, আমাদের মতো সাধারণ মানুষকে অন্ধকারে রেখে দিনের পর দিন কিভাবে শোষণ করেছে, গিনিপিগ বানিয়েছে, এবং এই প্রক্রিয়া ক্রমে ক্রমে জোরদার হয়েছে। শিউরে উঠবেন, ঘেন্না হবে, রাজনৈতিক দলের প্রতি ঘেন্না হবে, প্রতিষ্ঠানের প্রতি ঘেন্না হবে, চিকিৎসক সমাজের প্রতি ঘেন্না হবে, ফার্মাসিউটিক্যাল কোম্পানির বিরুদ্ধে ক্ষোভ জন্মাবে। হ্যাঁ, আমি আবার বলছি, চিকিৎসক শ্রেণীর মধ্যে যারা ব্যতিক্রমী তারা নমস্য, কিন্তু তারা কজনই বা আছেন? সমস্ত তথ্য লিঙ্ক লাইভের পরে আমি দিয়ে দেব এবং সমস্ত তথ্য থাকবে মেইনস্ট্রিম মিডিয়ার, মূলত সবই তথ্য, এবং মডার্ন মেডিসিনের প্রতিষ্ঠিত জার্নাল থেকে তুলে নেওয়া তথ্য এবং লিঙ্ক। আসছি আমি ক্রমে ক্রমে সেই বিষয়গুলোতে। এইচপিভি বা হিউম্যান প্যাপিলোমা বা পাইলোমা ভাইরাস এবং তার অমৃত বা ভ্যাকসিন, এবং এই বিষয়ে মার্কিন মুলুকে, ইউরোপে কতগুলো মামলা চলছে সেই তথ্যও রাখব। পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে আমাদের দেশে এবং বিদেশে কি কি ঘটনা ঘটেছে সেই তথ্যও রাখব, এবং হঠাৎ করে এজ লিমিট বাড়িয়ে নেওয়া হলো কেন, এফডিএকে সামনে রেখে সেই তথ্যও নিয়ে আসব, বিশ্লেষণ নিয়ে আসব। প্রথমেই আমি, যারা বইমেলায় এসেছেন, দেখা করেছেন, আমার বই সংগ্রহ করে পাশে থেকেছেন, আগামী লড়াইয়ের পারানির কড়ি আমার ঝুলিতে রেখেছেন, তাদেরকে প্রণাম জানাই, শুভেচ্ছা জানাই, ভালোবাসা। আমি আগেই বলেছি আমি গ্রামের উদ্দেশ্যে বেরিয়ে যাব, কর্মসূচিও ঠিকঠাক হয়ে গেছে। তো যারা দেখা করেছেন তারাও অনেকে তাদের নিজ নিজ এলাকায় আমাকে নিয়ে যেতে চেয়েছেন। আমি অবশ্যই সম্মত হয়েছে। বই আর বেশি দিন নেই, আমি বহুবার বলেছি আগে। বই যেমন করে ফসিল ফুয়েলের দাম বাড়িয়ে ওরা ব্যাটারি চালিত কার বলুন বা ইলেকট্রিক ভেহিকল বলুন, সেগুলোকে ওরা সামনে আনবে যাতে করে মানুষ বাধ্য হয়ে ফসিল ফুয়েলের ব্যবহার কমিয়ে দিয়ে ওদের টোটাল কন্ট্রোল এজেন্ডার মধ্যে চলে আসে। একটা ডিজেল গাড়িকে রোবোটিক্স দিয়ে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে যতটা নিয়ন্ত্রণ করা যায় না বললেই চলে, তার চেয়ে অনেক বেশি নিয়ন্ত্রণ করা যায় এই সব অত্যাধুনিক গাড়িগুলো বা ভেহিকলগুলোর মাধ্যমে। কিঞ্চিত ভাবলেই বুঝতে পারবেন।
আর ফসিল ফুয়েল এখনও পৃথিবীর যাবতীয় জ্বালানির উৎস। হ্যাঁ, ওরা মুখেই যাই বলুক না কেন, ইলেকট্রিক কার আপনি যে চার্জিং পয়েন্টে লাগাবেন, যে চার্জ করবেন, সে শক্তির উৎসও কিন্তু কোল বা কয়লা, অর্থাৎ ফসিল ফুয়েল। ওরা যেটা করতে চাইছে, পৃথিবীর সমস্ত সম্পদ, খাদ্য থেকে শুরু করে খনিজ, সব কিছু সাধারণ মানুষের আওতার বাইরে নিয়ে গিয়ে ওদের মৌরসিপাতটা থাকবে। সাধারণ মানুষ ফসিল ফুয়েল ব্যবহার করতে পারবে না, কারণ পরিবেশ দূষণের গল্পটা আছে ওদের বানানো আগে থেকেই, গ্লোবাল ওয়ার্মিংয়ের গল্পটা আছে, ওরাই সেটা তৈরি করেছে। এটাকে সামনে রেখে ওরাই এই ফসিল ফুয়েল ব্যবহার করতে থাকবে। সেখান থেকেই ওরা বিদ্যুৎ বানাবে, সেখান থেকেই আপনি ইলেকট্রিক কার চার্জ করবেন, কিন্তু আপনি সরাসরি ফসিল ফুয়েল কিনতে পারবেন না, এবং তার দাম এতটাই বাড়ানো হবে যে আপনার নাগালের বাইরে চলে যাবে। যেহেতু এই গাড়িগুলোর ধোঁয়া টোঁয়া নেই, সেই অর্থে আপনার মনে হবে যে পরিবেশকে আপনি বাঁচাচ্ছেন, ক্লিন করছেন। বাস্তবটা কিন্তু তা নয়। এই নিয়ে আমার ইউটিউবে ভিডিও রয়েছে, আগ্রহীরা দেখবেন। যাই হোক, এই লাইভের বিষয়টি ভিন্ন। এই লাইভের বিষয় সার্ভিক্যাল ক্যান্সার ভ্যাকসিন, HPV ভ্যাকসিন, যা ইতিমধ্যেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে আমাদের স্কুলগুলোতে দেওয়া হবে। অনুমোদন হয়ে গেছে, আপনারা জানেন। সে বিষয়ে আসছি। পাশাপাশি আপনাদের আরও একটি বইমেলা থেকে যে অভিজ্ঞতা, কারণ এরপরে তো আমি বেশ কিছুদিন লাইভে আসবো না, স্বাগত প্রলয় ভট্টাচার্য, কিছু নিরাশার মধ্যে যে আশার আলোগুলো দেখা যাচ্ছে। আপনারা জানেন গণেশ মণ্ডল, সুব্রত, এরা সবাই এসেছিল বইমেলায়, আমার সহযোদ্ধা, যারা গ্রামে মানুষের মধ্যে নিজ নিজ এলাকায় সচেতনতা বৃদ্ধি করছে। এই লড়াই আরও অনেক দীর্ঘ হবে, বিস্তৃত হবে। এছাড়াও এমন এমন কিছু পাঠকের আমি সন্ধান পেয়েছি এবারের বই মেলায়, আমি আপ্লুত, আমি মুগ্ধ। তারা নিজেরা বলেছেন যে আপনার জন্য কি করতে পারি, কতটা করতে পারি, আমি কিছু করতে চাই, আমরা কিছু করতে চাই। কেউ কেউ সরাসরি অর্থ সাহায্যের কথা বলেছেন, আগেও বলেছেন, কিন্তু আমি সবিনয়ে না বলেছি। তাই তারা বিকল্প কোনো পথের সন্ধান করেছেন, এবং সেই বিকল্প পথের সন্ধান করতে গিয়ে তারা বলেছেন যে তারা নিজেরাই প্রস্তাব দিয়েছেন, তারা লাইব্রেরি গড়ে তুলতে চান। কীরকম, আমি এই ডিটেলটা দিয়ে দেব পরবর্তীতে। এখন আপাতত একটি ডিটেল দিয়ে দিচ্ছি। কীরকম, তারা আমার বইয়ের একাধিক কপি সংগ্রহ করতে চান, এবং কেউ কেউ অবশ্যই করেছেন, এবং সেই বইগুলো তার এলাকায় যারা বইমেলায় আসতে পারছেন না, বা বই সংগ্রহ করতে পারছেন না, বা অপারগ বা আর্থিক সমস্যা রয়েছে, এইরকম মানুষকে তারা পড়াতে চান। তো এইরকম এই মুহূর্তে আমার সবার ডেটা আমার কাছে নেই, কারণ সবেমাত্র বইমেলা শেষ হয়েছে। তো আমি একজনের ডেটা আমি এই মুহূর্তে দিয়ে দিচ্ছি। সে বেশ কিছু বই নিয়ে গেছে। ওর নাম হলো সুপ্রিয় মণ্ডল, হাওড়ার আমতা এলাকায় থাকে। ও বলেছে যে তবে ওর কর্মস্থল হলো মুর্শিদাবাদ, সাগরদিঘি এলাকা। সেইখানে ও আমার বইগুলো অন্য কাউকে পড়তে দিতে পারবে। ওই এলাকায় যারা কাছাকাছি থাকেন, বইমেলায় আসতে পারেননি বা আমার বই সংগ্রহ করতে পারেননি, আমাকে মেসেজ করবেন বা হোয়াটসঅ্যাপ করবেন। আমি সুপ্রিয় মণ্ডলের ফোন নাম্বার, যোগাযোগ করার পদ্ধতি জানিয়ে দেব, আপনারা ওর কাছ থেকে বই নিয়ে পড়তে পারেন।
এরকম আরও বেশ কিছু বন্ধু আছেন, সহযোদ্ধা আছে, পাঠক আছেন। আমি ক্রমে ক্রমে তাদের বিষয়গুলো জেনে নিয়ে আমি পোস্ট দেবো বা হোয়াটসঅ্যাপে জানাবো বা টেলিগ্রামে জানাবো। আপাতত এই একজনের কথা বললাম, মুর্শিদাবাদ অঞ্চলের সাগরদিঘি অঞ্চল, এই এলাকাতে যদি কেউ থাকেন। এটা গেল অবশ্যই একটি ইতিবাচক দিক, লেখকের পক্ষে তো বটেই, পাঠকের পক্ষেও। কারণ আমি বারবার বলেছি যে বই পড়তে হবে। আর আমি এই লাইভের পরে বেশ কিছুদিন লাইভে আসবো না। এই সময়ে যারা আমার বই সংগ্রহ করেছেন তারা বইগুলো পড়ুন, আর যারা বই সংগ্রহ করতে পারেননি, কুরিয়ারে নিতে চাইছেন বা অনলাইন থেকে সংগ্রহ করতে চাইছেন, রিড বেঙ্গলি বলে একটি অনলাইনে, খুব ক্ষুদ্র একটি অনলাইন সংস্থা, আমাজন ফ্লিপকার্ট নয়। অনেকেই এবার বইমেলায় এসে এইসব জায়েন্ট অনলাইন যে সব রয়েছে তাদের কাছে বই রাখার কথা বলেছেন। আমি সবিনয়ে বলেছি যে আমাজন ফ্লিপকার্ট জাতীয় কোনো বড় বড় কেউকেটা রাঘব বোয়ালের সঙ্গে প্রশ্নই আসে না, আমার বই সেখানে রাখার কোনো প্রশ্নই আসে না। তো রিড বেঙ্গলি আমাদের স্থানীয় একটি যুবকের উদ্যোগ, তো আমি সেখানেই আছে আমার বই। আগ্রহীরা বলবেন, জানাবেন। এছাড়া কলেজ স্ট্রিটের অ্যালাইড বুকস, আমি নাম বহুবার বলেছি, অনেকে সেখান থেকে বই সংগ্রহ করেন। বইমেলাতে যে বইটি বেরিয়েছে এবারে, দ্রৌপদী, আমার প্রথম বই, যারা সংগ্রহ করেননি তারাও ওই কলেজ স্ট্রিট থেকেই সংগ্রহ করতে পারবেন। এই পর্যন্ত। তো বইমেলাতে অনেকেই আমার কাছে আবার পুরনো অনেক পাঠক আছেন যারা ফিরে আসছেন, উপলব্ধি করছেন, তারা কবিতা চাইছেন, কবিতা শুনতে চাইছেন। কেউ কেউ ইউটিউবেও আবার আমি যেন কবিতার জন্য একটি চ্যানেল করি এমন আবেদনও করেছেন, কিন্তু আমার তো এই মুহূর্তে সত্যি সময় নেই। তো এই কারণে আমার ইচ্ছে হলো যে কালকে তো আবার ভ্যালেন্টাইন ডে, যাই হোক, সব কিছুই তো ওরা অনেক আগে থেকেই পরিকল্পনা করে সাজিয়ে রেখেছে। তো সেই উপলক্ষে আমার একটি কবিতা আছে, পুরনো লেখা। এই কবিতাটি পড়েই আমি আমার এই আজকের লাইভের মূল বিষয়ে যাচ্ছি, কারণ যোগাযোগ তো আছেই, সম্পর্ক একটা আছেই। যোগাযোগহীন কিছু নেই, সব কিছুর সঙ্গেই সব কিছুর সম্পর্ক আছে। ওরা আমাদের সমস্ত জীবনটাকেই হাতের মুঠোর মধ্যে নিয়েছে, এখনো কিছুটা বাকি আছে। সেই কিছুটা বাঁচানোর জন্যই আমার মতো কিছু মানুষ পথে নেমেছেন, লড়াই করছেন। তো আমি পড়ছি, ভ্যালেন্টাইন বলে একটি কবিতা আছে, আমার পুরনো কবিতা। সেন্সেক্সটা দিচ্ছে ষাঁড়ের গুঁতো, বোকা ভেদুত, আমি প্রথম থেকে পড়ছি। সেন্সেক্সটা দিচ্ছে ষাঁড়ের গুঁতো, বোকা ভেদুত তবু আগুনের মতো ফুঁসছে। টিউশন ফেলে ওর আদরের বোনটা না জানি আজ কার কার সাথে শুচ্ছে। ঝোলা ব্যাগটাও আজ বাতিলের দলে, ডাস্টবিনে পড়ে বাদামি রঙের খাম। প্যাংলা দুহাত স্বচ্ছ ভারত আঁকছে, শুকিয়ে গেছে কান্না রঙের ঘাম। লম্বা রেসের পরেও হাউস দ্যাট, বুড়ো বাপ ওই বিছানায় বসে ধুঁকছে। পচে গেছে পা তবুও কর্পোরেট, এক ঝাঁক মাছি ওখানেই মধু খুঁজছে। উলুধ্বনি শোনেনি ভেদর কান, চুল্লুর ঠেক আজ শুধু ওকে ডাকছে। পেটের জ্বালায় ফুসমন্তর মা, না জানি সে কার সাথে আজ থাকছে। মাল খেয়ে তবু ভেদ দেখি জোর হাসছে,
জানতে চাইলে বলছে আই এম ফাইন। ভেদর আছে ঢেকুর তোলা স্বপ্ন, ভেদর আছে ভাড়ার ভ্যালেন্টাইন। আমাদের স্বপ্ন এখন এই ঢেকুর তোলার স্বপ্ন। ভ্যালেন্টাইন ডে এগিয়ে এলেই আমার এই কবিতাটার কথাই বারবার করে মনে পড়ে। অনেকেই হতাশ হয়েছেন যে আগে আমি প্রেমের কবিতা লিখতাম, পলাশ বালিকার মতো কবিতার বই, জায়গা রাখিসের মতো কবিতার বই। তাদের জানাই হতাশ হবেন না। আমাদের প্রত্যেকের মধ্যেই শ্রীকৃষ্ণ আছেন। তার এক হাতে বাঁশি আর এক হাতে সুদর্শন চক্র। পরিস্থিতি এলে তিনি বাঁশিটাকে আড়ালে রাখেন, সুদর্শন চক্রটাকেই বাইরে বের করে আনেন। এটা তো আমাদের রক্তে, আমাদের প্রত্যেকেরই রক্তে। তাই বাঁশিটা মরেনি, বাঁশিটা এখনো বেঁচে আছে। সে আবার জেগে উঠবে কোনো এক সময় নিভৃতে অন্ধকারে। এখনো জেগে ওঠে মাঝে মধ্যে, সেটা আপনারা উপলব্ধি করেন। বাঁশিটি যেমন অমর, সুদর্শন চক্র অমর। ওরা বারবার করে ফিরে আসে, আমাদেরকে ভাবায়, অনুরণন তোলে আমাদের রক্তে, আমাদের চেতনায়। এবারে আসছি এইচপিভি, হিউম্যান প্যাপাইলোমা ভাইরাস। সেটা কি? বলা হচ্ছে এই ভাইরাসটি নাকি সার্ভিক্যাল ক্যান্সারের জন্য দায়ী। বেশ, খুব ভালো কথা। সে হতেই পারে, সে বিষয়ে তো কোনো সন্দেহ নেই। তো প্রশ্ন হচ্ছে যে এই ভাইরাসটি আমাদের জন্য এতটা বিপজ্জনক, এতটা ভয়ঙ্কর, সেটা কবে জানা গেল, কিভাবে জানা গেল? 1980-র দশকে, আরো ভালো করে বললে 1983 সালে, বেশি দিনের কথা নয় কিন্তু, খেয়াল করুন। ডক্টর জিওর্গ হাউসেন, জার্মান জীবাণু বিশেষজ্ঞ, ভাইরোলজিস্ট, তিনি এই HPV-16 মানে এর অনেকগুলো স্ট্রেইন আছে। এই এইচপিভি যে ভাইরাস, তার অনেকগুলো স্ট্রেইন আছে বা ভ্যারিয়েন্ট আছে। তার মধ্যে 16 নম্বরটি দিয়েই এই যাত্রা শুরু হয়। এবং সেক্ষেত্রে এই ডক্টর জিওর্গ হাউসেন তিনি দাবি করেন এবং প্রমাণও করে দেন যে সার্ভিক্যাল ক্যান্সার, আপনারা তো জানেন সার্ভিক্সটা হলো ইউটারাসের একদম লোয়ার পার্টে থাকে একটি অংশ আর কি ইউটারাসের, সেখানেই এই টিউমারটি ডেভেলপ করে, তাই এর নাম সার্ভিক্যাল ক্যান্সার। তো হাউসেন সাহেব তিনি গবেষণা করে প্রমাণ করে দেন যে এই HPV-16 যে স্ট্রেনটি আছে, এই স্ট্রেনটি, এই ভ্যারিয়েন্টই নাকি এই ক্যান্সার এর জন্য দায়ী। বেশ, অর্থাৎ এর আগে কিন্তু 1980-র দশকের আগে কিন্তু এই ভাইরাসটির কথা জনতা জানত না, মানুষ জানত না, বিজ্ঞানও জানত না। কিন্তু তাতে করে কিন্তু তেমন খুব একটা সমস্যা হয়নি। মানুষ বেঁচেছে, মরেছে, আবার নতুন করে জন্মেছে, আবার মরেছে। কিন্তু সমস্যা হলো এই যে আমরা জানি যে মহাজনী শক্তির প্রকোপ যত বেড়েছে, বিশেষ করে আপনারা জানেন যে 1970-এর দশকের পর থেকে মায়ের রথচাইল্ডদের এবং তার সঙ্গে যুক্ত হওয়া মহাজনদের দাপট যত বেড়েছে, পৃথিবীতে জীবাণু এবং ভাইরাসের সংখ্যা তত বেড়েছে। কি অদ্ভুত না?
কোনো সন্দেহ নেই বেড়েছে, সব অর্থেই বেড়েছে। তো এই কারণ আবিষ্কার করা হয়েছে, বিজ্ঞান এগিয়েছে এবং ওরা আবিষ্কার করেছেন। সাম্প্রতিককালে অনেক বিজ্ঞানী প্রশ্ন তুলে দিয়েছেন যে জার্ম থিওরি, যেটাকে আধুনিক কালে লুই পাস্তুরকেই যার প্রবক্তা বলা হয়, যদিও এই থিওরির বিভিন্ন ফর্মে 1760 এরকম আগে এরকম সময়েও দেখা যেত আর কি, কিন্তু সেটা সুসংবদ্ধ আকারে নিয়ে আসেন লুই পাস্তুর। তাকেই আধুনিক যে জার্ম থিওরি, অর্থাৎ আমাদের রোগ ব্যাধির কারণ হলো জীবাণু, ভাইরাস, ব্যাকটেরিয়া, এই যে তত্ত্বটা, এই তত্ত্বটা কিন্তু লুই পাস্তুর সাহেব নিয়ে আসেন। তথ্য তাই বলছে। তারপরে জার্ম থিওরিকে হাত ধরে আধুনিক বিজ্ঞান কোথায় এসে পৌঁছে গেছে সেটা আপনারা কিঞ্চিৎ ভাবলেই বুঝতে পারবেন। একটা সময় ছিল যখন হিপোক্রেটাসের মতো বিখ্যাত প্রজ্ঞাবান মানুষ, যাকে আধুনিক মডার্ন মেডিসিনের ফাদার ফিগার বলা হয়, এছাড়াও আমাদের দেশের আয়ুর্বেদের যারা জনক, পঞ্চম বেদ আয়ুর্বেদ, এদের মধ্যে কিন্তু আসলে এমনকি ইবন সিনার মতো বিখ্যাত ইসলাম ধর্মাবলম্বী বিজ্ঞানী, এদের মধ্যে কিন্তু প্রাচীনকালে যখন এরা তাদের পর্যবেক্ষণ রেখেছিলেন, বেসিক্যালি কিন্তু কোনো ফারাক ছিল না। কারণ তখন এই মডার্ন মেডিসিন নামক বস্তুটির, যাকে অ্যালোপ্যাথি বলা হয়, তার অস্তিত্বই ছিল না। তখন মানুষের মঙ্গল করা, জনগণের হিত সাধন করার উদ্দেশ্যেই এই সব চিকিৎসা শাস্ত্রের উদ্ভব ঘটেছিল। সেখানে কিন্তু বারবার প্রকৃতির সঙ্গে সম্পৃক্ত থেকে শরীরকে মজবুত রাখা, সুস্থ রাখা এবং সঠিক খাদ্য খাওয়া, ফুড ইজ মেডিসিন, এই বিষয়টাই কিন্তু বারবার করে সে আয়ুর্বেদই বলুন আর হিপোক্রেটাসই বলুন, তারা কিন্তু এই কথাটিই বলে গেছেন। অর্থাৎ শরীরকে সুস্থ রাখা, শরীরকে মজবুত রাখা, সেটা খাদ্য গ্রহণ এবং প্রকৃতি থেকেই প্রয়োজনে নিরাময়ের বিষয়গুলো প্রকৃতি থেকেই আহরণ করা। আমার ইচ্ছে আছে এখনো, ওই যে সময় পাচ্ছি না, হিপোক্রেটাসের দর্শনের ওপর, তার পর্যবেক্ষণের ওপরে একটি ভিন্ন ভিডিও করা, তার বইপত্র থেকে বিভিন্ন রকমের যে উদ্ধৃতিগুলো আছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরা। দেখা যাক আগামীতে পারি কিনা। বেশ, এভাবেই তো শুরু হয়েছিল, তাই তো? কিন্তু অর্থাৎ সেখানে তখন কি বিষয়টা বলা হয়েছিল? জুতা আবিষ্কার কবিতাটি কি আপনারা পড়েছেন? রবি ঠাকুরের হবু এবং গবু মন্ত্রীদের গল্প কাহিনী। সেখানে কি বলা হয়েছিল? সেখানে আপনারা জানেন সেই মজার কবিতাটির মধ্যেও একটা সুগভীর দর্শন ছিল। কি? পায়ে ধুলো লাগছে, এই জন্য যাতে করে পায়ে ধুলোটা না লাগে তার জন্য ব্যবস্থা করতে হবে, রাজা তার মন্ত্রীদের নির্দেশ দিয়েছিলেন। বড় বড় মন্ত্রী হবু গবু, এবং তারা কি করলেন? তারা তখন বুদ্ধি দিলেন রাজাকে যে রাস্তা থেকে ধুলো তুলে নিলেই হলো, যাতে করে ধুলো না থাকলে পায়ে ধুলো লাগবে না। কারণ তখনও তো জুতো আবিষ্কার হয়নি। তাই কি হলো? সাজো রব পড়ে গেল। রাস্তা থেকে ধুলো দূর করবার জন্য প্রথমে ঝাঁটা দেওয়া হলো, ঝাঁটা দিয়ে ধুলো দূর। রাজ্যের যত রাস্তা আছে সর্বত্রই ঝাঁটা। প্রথমে রাজধানী থেকে ঝাঁটা অভিযান চলল। তাতে কি কোনো লাভ হলো না? ওই ধুলো উঠতে উঠতে আবার চোখে মুখে ঢুকে গেল, বাড়ি ঘরে ঢুকে গেল সেই ধুলো।
কি মুশকিল। তখন কি হবে? রাজা দেখলেন, কি হলো রে মন্ত্রী, কি হলো মন্ত্রী মশাই, এ তো দেখছি হিতে বিপরীত হচ্ছে। তো তখন কি করা হলো, ওই ভিস্তি এনে আবার জল ঢালা হলো রাস্তাতে, যাতে করে ধুলো ওড়াটাকে বন্ধ করা যায়। কিন্তু রাস্তা কাদা হয়ে গেল। আগে পায়ে ধুলো লাগতো, এখন পায়ে লাগে কাদা। মহা মুশকিল, কি করা যায়? এইসব মন্ত্রী শান্তিরা কেউ বুঝে উঠতে পারছিলেন না। সেই সময় একটি মুচি সাধারণ মানুষ, জনগণের থেকে উঠে আসা মানুষ, সে খুব সহজ একটি সমাধান বলেছিল যে, মহারাজ, রাস্তা থেকে কি ধুলো এইভাবে দূর করা যায়? সম্ভবই না, অসম্ভব, ধুলো থাকবেই। তার চেয়ে বরং পা দুটোকে মুড়ে ফেললে হয় না? তাই তো, পা দুটোকে মুড়ে ফেললেই তো হলো। ব্যাস, সেই পদ্ধতিই গৃহীত হলো এবং জুতো আবিষ্কার হলো। চামড়া দিয়ে পা দুটোকে ঢেকে ফেলা হলো। কি অসাধারণ কবিতা, তাই তো? এবারে দেখুন খেয়াল করে, এইখানে যে সব ব্যাপারটা রয়েছে ঠিক এখানে তাই হচ্ছে। শরীরটিকে মজবুত না করে, ভেতর থেকে শরীরটিকে শক্তিশালী না করে, ইমিউন সিস্টেমকে শক্তিশালী না করে, বাইরের ধুলো আবর্জনা মানে জীবাণু, রোগ জীবাণুকে তার বিরুদ্ধে লড়াই করার একটা হাস্যকর চেষ্টা চলছে। স্যানিটাইজার বলুন, মাস্ক বলুন, এই যে বিষয়গুলো সামনে আসছে, সেটা একেবারেই ভাবলেই বুঝবেন সেই হবু গবু যে কাণ্ডটা ঘটিয়েছিল সেটারই আধুনিক সংস্করণ, তাই তো? তো বাইরে এত এত রোগ জীবাণু ঘুরছে বাবা, ঠিক আছে, তাহলে শরীরটাকে যদি আমরা একটি শক্তিশালী ইমিউন সিস্টেম খাদ্যদ্রব্যের মাধ্যমে রক্ষা করি, প্রিভেন্ট, ওই যে আমরা বলেছি না, বলা হয় প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, এটা তো বহু আগেই বলা হচ্ছে। সেটাই হচ্ছে চিরাচরিত শিক্ষা ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা, যেটা বহু আগে এসেছে, সেইখান থেকেই তো উঠে এসেছে, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। কিন্তু সমস্যা হচ্ছে এই যে ওইটাকে অনুসরণ করলে এই ব্যবসাটা হয় না, উপার্জনটা হয় না, ফার্মা লবিটা উঠে যায়, এই দালাল চিকিৎসকদের মৌরসি পাটটা বন্ধ হয়ে যায়। আর তাই কি করা হচ্ছে এখন, কিওর ইজ বেটার দ্যান প্রিভেনশন, এইরকম একটি দর্শন আমাদের সামনে, মতবাদ আমাদের সামনে আনা হচ্ছে, যাতে করে আমরা যত বেশি অসুস্থ হব, আর ওরা কিওর করার জন্য ওদের ড্রাগ বলুন, ভ্যাকসিন বলুন, ওষুধপত্র বলুন, আমাদের সামনে নিয়ে আসে, আর আমরা গপ গপ করে গিলি বা আমাদের শরীরের মধ্যে ঢোকাই। হ্যাঁ, তবে এখানে একটা বেসিক মূলগত ফারাক আছে। হবু গবু ওখানে বোকা ছিলেন, আহাম্মক ছিলেন, তারা পথটা খুঁজে বের করতে পারছিলেন না। কিন্তু এক্ষেত্রে ব্যাপারটা উল্টো। এইখানে রাজাকে হাইজ্যাক করেছে হবু গবু, হ্যাঁ, এবং তারা যথেষ্ট বুদ্ধিমান এবং চতুর, কৌশলী, তারা সব জানে, সব বোঝে কি করে ধুলোমুক্ত, পাকে ধুলোমুক্ত করা যায়, শরীরকে জীবাণুমুক্ত করা যায়, মানে জীবাণুর আক্রমণ থেকে, আমি জীবাণুমুক্ত বলিনি, এক বিরুদ্ধে শরীরটিকে মজবুত করা যায়, লড়াই করা যায়, সে সমস্ত কিছু তারা জানে, কিন্তু সেটা তারা বলে না, নিকটজনদের বলে, আত্মীয়দের বলে, তারা নিজেরা প্রাকৃতিক জীবন যাপন করেন। কিন্তু সাধারণ মানুষ তো গিনিপিগ, তাদেরকে বলেন না, তাদের সঙ্গে তাদের ব্যবসায়িক সম্পর্ক এবং তাদেরকে নিংড়ে নেন, শেষ করে দেন, সুবিধার মতো কাজে লাগান। হ্যাঁ, তাহলে এখন এই জার্ম থিওরি, যেটা পাস্তুরের হাত ধরে শুরু হয়েছিল, সেটি এখন করোনা এবং
করোনা এসে এখনো চলছে, আমি বলবো যে এটা এখনো চলছে, আহামরি চলছে, সেইখানে এসে থেমেছে, কিন্তু থামেনি, চলছে। এখন আমরা এই পর্বে আছি মাত্র। তাহলে এবারে আমরা দেখি যে এই যে হাউসের সাহেবের আবিষ্কার, এই সার্ভিক্যাল ক্যান্সার এইচপিভি ভাইরাসের কারণে ঘটছে, তিনি 16 নম্বর স্ট্রেনকে শনাক্ত করেছেন। এছাড়াও আরও বেশ কয়েকটি স্ট্রেন আছে, সেটা আপনারা জানেন। তো এই আবিষ্কারের জন্য তাকে কিন্তু নোবেল প্রাইজও দেওয়া হয়, সেটাও আপনারা জানেন। হ্যাঁ, এত বড় আবিষ্কার। তো আমরা এবার দেখে নিই যে এই সার্ভিক্যাল ক্যান্সার, এই যে ব্যাপারটা কতটা পৃথিবীতে কতটা বিপজ্জনক, যে কারণে এই অমৃত বা ভ্যাকসিন দেওয়া হচ্ছে, মানে কতটা ঘটে আদৌ, মানে মেন স্ট্রিম মিডিয়ার তথ্য অনুসারেই বলছি আমি, কতটা ঘটে। এবং এই ধরে নিয়েই বলছি আমি যে এই যে উনি হাউসের সাহেব যেটা বলেছেন যে এই পার্টিকুলার ভাইরাসটি এই ক্যান্সারের জন্য দায়ী, সেই তথ্যকে সন্দেহ না করে শিরোধার্য করেই আমরা দেখে নিই যে পৃথিবীতে প্রতি বছর কীরকম সংখ্যায় এটি আসে। 2020 সালের তথ্য বলছে, আমি লিঙ্ক দিয়ে দেব, যে মাত্র 6 লক্ষ মানুষ গোটা পৃথিবীতে, 6 লক্ষ নয়, 6 কোটির মানুষ গোটা পৃথিবীতে নাকি এই সার্ভিক্যাল ক্যান্সারের শিকার হয়েছিলেন, এবং 3 কোটি কিছু মানুষ তারা মারা যান, এরকম বলা হচ্ছে। যদিও এই তথ্য কতটা নির্ভরযোগ্য সে বিষয়ে আমার সন্দেহ আছে, কারণ ডিপেন্ডেবল তথ্য আমি সেভাবে পাইনি। তবে এখন আপনারা পাবেন, আগামীতে পেতে থাকবেন, আরও বেশি বেশি করে পেতে থাকবেন। তো আমাদের 800 কোটি মানুষের মধ্যে যদি এই তথ্য ধরেই বলে নিই যে বছরে 3 কোটির কিছু কম মানুষ মারা যায় যে রোগে, ওরা যেটা দাবি করছে, সেটা কত শতাংশ হয়, এটা তো বিশ্বের গল্প। কিন্তু সমস্যা হচ্ছে এই যে এই তথ্যটা কখনো কোথাও বলা হচ্ছে 6 কোটি, কখনো বলা হচ্ছে 6 লক্ষ, কোনো নির্দিষ্ট পরিসংখ্যান কিন্তু নেই আসলে। হুয়ের কাছেও যে তথ্যগুলো আছে সেটাও আমরা দেখছি যে রিসার্চ বেসড নয়। কারণ কি, এটা তো আবিষ্কারই হয়েছে বেশি দিনের কথা নয়, 1980-র দশকে। আসছে এক এক করে। আমাদের ভারতের দিকে এবার তাকানো যাক। ভারতে কি বলছে আপনারা খুঁজে নেবেন। ভারতবর্ষে বলছে প্রতি বছর রেয়ার, এখানে কিন্তু রেয়ার কথাটা উল্লেখ আছে, এখনো পর্যন্ত সার্চ করলে আপনাকে রেয়ারই দেখাবে। তবে আমি নিশ্চিত যখন এই ভ্যাকসিনটি আমাদের দেশে পড়ুয়াদের দিয়ে শুরু করবে তখন আর রেয়ার দেখাবে না। সেখানে কি হবে, সেখানে একেবারে রেয়ারের বদলে উল্টো কিছু দেখিয়ে দেবে। কারণ রেয়ার বললে তো মানুষ ভয় পাবে না। কি বলছে, ফিউয়ার দেন 1 মিলিয়ন কেসেস পার ইয়ার ইন্ডিয়া। অর্থাৎ ভারতে প্রতি বছর 1 লক্ষেরও অনেক কম মানুষ এই রোগটিতে শিকার হয়, শক্তির শিকার হয়। তো আমাদের লোক সংখ্যা কত, 150 কোটির কাছাকাছি। তার মধ্যে বছরে এই রকম একটি সংখ্যা, তার জন্য কি সবাইকেই এই অমৃত নিতে হবে? কেন নিতে হবে? প্রশ্ন তো জাগতেই হবে, জাগবেই স্বাভাবিকভাবেই। তো এই বিষয়গুলোই আপনাদের সামনে তুলে আনবো। তারপরে আপনারা সিদ্ধান্ত নেবেন, ব্যক্তিগত সিদ্ধান্ত নেবেন, আপনারা এই অমৃতটি গ্রহণ করবেন কি করবেন না। যেটি এই বছরই 2023 থেকেই দেওয়ার পরিকল্পনা আছে। আমি আগে ভাগেই কিন্তু আপনাদের জানিয়ে দিলাম, সেইভাবে মানসিক প্রস্তুতি রাখবেন। আচ্ছা, এবারে আমরা আসছি যে এটি যে আমি
সমস্ত মেডিকেল জার্নালের তথ্যগুলোই আপনাদের দিয়ে দেব। তো এই যে ভ্যাকসিনের কথা বলা হচ্ছে, এটা দুটো ডোজের বলা হয় এবং এটা কি কি ক্ষেত্রে এই ভ্যাকসিন কাজ করে বলা হচ্ছে। প্রথমেই বলি, এই ভ্যাকসিন, প্রথম যে ভ্যাকসিনটি পেটেন্ট নেওয়া হয় 2006 সালে, সেটা হলো গার্ডাসিল 9। মার্ক বলে ফার্মাসিউটিক্যাল যে জায়েন্ট আছে, সেই ফার্মাসিউটিক্যাল জায়েন্ট এটির পেটেন্ট নেয় 2006 সালে। বেশি দিনের কথা নয়, কিন্তু খেয়াল করুন। এবং বলা হচ্ছে কি যে এই ভ্যাকসিনটি কি করে, এটি সার্ভিক্যাল ক্যান্সার প্রতিরোধ করে, যেটা আমি ইতিমধ্যেই তথ্য দিয়েছি, যতটুকু তথ্য পাওয়া যাচ্ছে। আর কি করে, ভ্যাজাইনাল ভালভার ক্যান্সার, এছাড়াও জননাঙ্গের বিভিন্ন রকমের রোগ, ক্যান্সার, এছাড়া মুখ মানে মাউথ, থ্রোট, মাথা, হেড এবং ঘাড়, পুরুষ এবং নারী উভয়ের ক্ষেত্রেই নাকি এই সব ক্যান্সারকে প্রতিরোধ করে এই এইচপিভি ভ্যাকসিন। ভাবুন কীরকম কাজের ভ্যাকসিন, ভাবা যায়? এতগুলো ক্যান্সারকে রুখে দিচ্ছে এই ভ্যাকসিন। ভালো করে শুনুন। প্রথমে কি, সার্ভিক্যাল ক্যান্সারকে প্রতিরোধ করছে, বেশ, 1 নম্বর। আর কি করছে, ভ্যাজাইনাল ক্যান্সারকে প্রতিরোধ করছে। ভালভার মানে ভালভা যেটা বাইরের, যোনির বাইরের অংশ, যোনি ছিদ্র, যাই হোক, যোনি ছিদ্র, সেখানকার ক্যান্সারকেও প্রতিরোধ করছে, বেশ ভালো কথা। আর কি করছে, অ্যানাল ক্যান্সার, মলদ্বারের ক্যান্সারকেও প্রতিরোধ করছে। আর কি করছে, মুখ, গলা, মাথা, ঘাড়, এসব ক্যান্সারকেও প্রতিরোধ করছে। নিঃসন্দেহে খুব ভালো ভ্যাকসিন, তথ্য অনুসারে তাই তো বলা হচ্ছে, বেশ ভালো কথা। তো এই ভ্যাকসিনটি কখন দেওয়ার কথা বলা, প্রথমে বলে দিই, এই ভ্যাকসিনটি কিন্তু নারী এবং পুরুষ উভয়ের ক্ষেত্রেই দেওয়া হয়, মূলত নারীদের, কিন্তু টেকনিক্যালি বলা হচ্ছে যে পুরুষদেরও কিন্তু দেওয়ার কথা। তো বলাই বাহুল্য, এটি যে পুরুষদেরও এবার দেওয়া শুরু হবে সে বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। তো কীরকম বয়সের ক্ষেত্রে বলা হচ্ছে দেখুন, আমি কিন্তু পড়ে আপনাদের শোনাচ্ছি। আমি বলেছি না যে একেবারে তথ্য তুলে দেব, একেবারে মডার্ন মেডিসিন থেকে। দ্য সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন, CDC, recommends that the HPV vaccine be given to girls and boys between ages 11 and 12. It can be given as early as age 9, হ্যাঁ, অর্থাৎ 9 বছর থেকেই এটা দেওয়া যেতে পারে। রেকমেন্ড করছে 11 থেকে 12, কিন্তু 9 বছর থেকেও দেওয়া যেতে পারে, যখন, অর্থাৎ বলা হচ্ছে যে সেক্সুয়াল ইন্টারকোর্স বা সেক্সুয়াল কন্ট্যাক্ট শুরু হওয়ার আগে থেকেই দিলেই ভালো হয়। এই কারণে 9 থেকে দিলেই ভালো হয়, এটাই বলা হচ্ছে। কারণ কি, এই যে ইটস আইডিয়াল ফর বয়েজ, গার্লস অ্যান্ড বয়েজ টু রিসিভ দ্য ভ্যাকসিন বিফোর দে হ্যাভ সেক্সুয়াল কন্ট্যাক্ট আর এক্সপোজ টু এইচপিভি। অর্থাৎ পরিষ্কার বলা হচ্ছে যে সেক্সুয়াল কন্ট্যাক্টের মাধ্যমেই এই রোগটি ছড়ায়, সংক্রামিত হয়, আর তাই সেক্সুয়াল কন্ট্যাক্ট শুরু হওয়ার আগে, অর্থাৎ 9 বছর বয়স থেকেই দিলে ভালো হয়। তো এটা অবশ্য আমার কাছে পরিষ্কার নয়, বড় বড় বিজ্ঞানীদের ব্যাপার, তারা আরও ভালো বুঝবেন। তো এই রোগটি সেক্সুয়াল কন্ট্যাক্টের মাধ্যমে এই ভাইরাসটি সংক্রামিত হয়, তাই ওই যে ভ্যাজাইনাল ক্যান্সার হতে পারে, অবশ্যই ভালভার ক্যান্সার হতে পারে, অবশ্যই সার্ভিক্যাল ক্যান্সার হতে পারে, অবশ্যই, কিন্তু নাকে, কিন্তু মুখের, ওই যে মুখ দিয়েও হয়তো ওই যে যৌন ব্যাপারগুলো, ওরাল সেক্সের ব্যাপার হয়তো, তাহলে ঘাড়েরও হচ্ছে, আবার মাথারও হচ্ছে, মানে কি বলবো, মানে যাই হোক, বড় বড় মহাজেনদের বড় বড় বিজ্ঞান। তো প্রশ্ন আমরা করতেই পারি
তো হ্যাঁ, এই প্রসঙ্গে একটা কথা বলি। সবসময় সিরিয়াস ফ্যাক্টের ব্যাপারগুলো তো ভালো লাগে না, একটুখানি বিনোদনও তো চাই না। আমার পাঠকেরা, আমার সহযোদ্ধারা যথেষ্ট এখন সচেতন হয়েছেন, তারাও কথার যোগান দিতে পারেন। সেদিন এক বইমেলাতেই একজন পাঠক সহযোদ্ধা বলছিলেন যে আমাকে চিকিৎসকরা যখন প্রশ্ন করেন বা এরকম মানুষ যখন প্রশ্ন করেন, আপনি কি ডাক্তার, এসব বিষয়ে কেন কথা বলছেন? তো তখন খুব সুন্দর তিনি উত্তর দেন, যেটা আমি আগের লাইভেও অনেকবার বিভিন্ন ক্ষেত্রে বলেছি এই ধরনের কথা, যে ডাক্তাররা ক্রিকেট নিয়ে কথা বলেন, তো তিনি কি সচিন তেন্ডুলকর হয়ে ক্রিকেট নিয়ে জ্ঞান দেন? এই বলটা এটা এভাবে মারলে ভালো হতো, ওটা পুল করলে ভালো হতো, ওটা হুক করলে ভালো হতো, ওটা ছক্কা হাঁকালে ভালো হতো। তা ওনারা কি সচিন তেন্ডুলকর হয়েছেন? নাকি ক্রিকেট খেলে খেলে একেবারে ঝানু হয়ে তারপর ক্রিকেটের ওপরে জ্ঞান দিচ্ছেন? হ্যাঁ, দারুণ জায়গাটা ধরেছেন। নাকি আপনারা ওই যে গান নিয়ে কত রকমের কথা, গান থেকে শুরু করে, ক্রিকেট থেকে শুরু করে, রাজনীতি থেকে শুরু করে, তো সাহিত্য থেকে শুরু করে, কবিতা, আবার তো চিকিৎসকরা কবিতাও লেখেন, মার্জনা করবেন, যারা কবিতা লেখেন তাদের কথা বলছি না, কবিতা লেখেন বেশি। এই কবিতা লেখেন, গপ্প লেখেন, এরকম চিকিৎসক আমার ব্যক্তিগত প্রোফাইলেও ছিলেন, জানি না এখন তারা রেগে টেগে গেছেন হয়তো, আমার সঙ্গেও পরিচিত আছেন। তো এই কবিতা লেখেন, গপ্প লেখেন, এরকম চিকিৎসকও আছেন। তো তারা কি সাহিত্যটা গুলে খেয়েছেন? তারা কেন লেখেন? ও, ডাক্তার হয়েছেন বলে তারা ওইখানে ওই বাকি বিষয়ে নাক গলাবেন, সেই অধিকারটা অর্জন করে ফেলেছেন নাকি? আর বাকি আমরা যারা পড়াশোনাটা জানি, তারা ভাইরোলজিটা পড়তে পারবো না, অ্যানাটমিটা পড়তে পারবো না, হ্যাঁ, পস্টুলেট পড়তে পারবো না, জার্ম থিওরি পড়তে পারবো না? আলোচনা করতে পারবো না? বাস্তব পর্যবেক্ষণটা করতে পারবো না? ওই যে সেই মুচি হবুগবুকে শিখিয়ে দিয়ে গিয়েছিল না? যদিও এখনকার হবুগবু সব জানে, মানে টপ লেভেলের হবুগবু, কিন্তু যারা এখন এইখানে তথাকথিত চিকিৎসক মানে চিকিৎসক হয়ে বসে আছেন, তাদের সিংহভাগই যে হবুগবু, এই বিষয়ে আমার এখন মানে এই মুহূর্তে তো কোনো সন্দেহই নেই, আপনারাও হাড়ে হাড়ে টের পাচ্ছেন। পড়াশোনাটা চালিয়ে যেতে হয়, যতদিন বাঁচি ততদিন শিখি। ইংরেজি সাহিত্যে MA করেছেন মানেই, ডক্টরেট করেছেন মানেই আপনি ইংরেজি সাহিত্য সব পড়ে ফেলেছেন। ওয়াল্ট হুইটম্যান পড়েছেন, মুখস্থ সমস্ত কিছু বলে দিতে পারেন। ডিলান থমাস পড়েছেন, উইলফ্রেড ওয়েন পড়েছেন, রাল্ফ ওয়ালডো এমারসন পড়েছেন, অস্কার ওয়াইল্ড পড়েছেন, শেলি কিটস পড়েছেন, অডেন পড়েছেন, সব অত সোজা নয়। তাহলে তো আপনি ইংরেজি সাহিত্য পড়েও তো সমস্ত কিছু পড়ে ফেলেননি, তাহলে একজন ডাক্তার, আপনি তাহলে কি করে ইংরেজি সাহিত্যে মাস্টার ডিগ্রি গ্রহণ করলেন? ওই যে নোট পড়েছিলেন গতবারে, ওইগুলো ইম্পর্টেন্ট ছিল, এই চ্যাপ্টার ছিল, এইবারে এই চ্যাপ্টারগুলো বেশি ইম্পর্টেন্ট, সেকারই তো করে শিক্ষা ব্যবস্থায় আপনি পাশ করেছেন, তাই তো? এবার তার বাইরে যদি আপনাকে প্রশ্ন করা হয়, আপনি জানেন না, বলতে পারবেন না, কারণ ওই সময় ওটা ইম্পর্টেন্ট ছিল না, আপনি পড়েননি। এটাই তো শিক্ষা ব্যবস্থা। কিন্তু আপনার ওসব পড়া না থাকলেও বাস্তব পর্যবেক্ষণ দিয়ে যদি চোখ কান খোলা থাকে, তার নির্যাসটা আপনি বলে দিতে পারেন অন্তত পক্ষে। এটাই উইজডম। সাহিত্য জীবন থেকে বিচ্ছিন্ন নয়, বিজ্ঞানও জীবন থেকে বিচ্ছিন্ন নয়, ধর্মও জীবন থেকে বিচ্ছিন্ন নয়। কিন্তু ওই যে ওরা সুকৌশলে মেইনস্ট্রিম মিডিয়াকে কাজে লাগিয়ে ডাক্তারকে ভগবান বানিয়ে দিয়ে এমন একটা পরিবেশ তৈরি করে দিয়েছে যে সাধারণ মানুষ, অন্য বিষয়ের, অন্য স্ট্রিমের মানুষ যেন ডাক্তারি বিষয়টা, ভাইরোলজিটা পড়তে পারবে না, বুঝতে পারবে না, পারলেও বলার অধিকার থাকবে না। এবং আমরা বেশ কিছু ভদ্রলোক, সিংহভাগ ভদ্রলোক সেটাকে মেনে নিয়েছে।
কি দুঃখের কথা, কি লজ্জার কথা। যারা যারা এই প্রাচীন যে বর্ণাশ্রমকে ঘেন্না করেন, তুলোধুনো করেন, বলেন ছি ছি ছি, ব্রাহ্মণ্যবাদের কারণে কত মানুষ বেদ অধ্যয়ন করতে পারত না, শাস্ত্র থেকে বঞ্চিত ছিল, জ্ঞান বিজ্ঞানের চর্চা করতে পারতেন না। উদাহরণ হিসেবে তারা শম্ভুকের কাহিনী দেন উত্তর রামায়ণ থেকে তোলা, যা আদি রামায়ণে নেই, আমি যতদূর জানি। তো যাই হোক, তো এই যে সমবেদনা, যে জ্ঞানকে কারো কুক্ষিগত করে রাখা যাবে না, কেন ব্রাহ্মণরা বেদ পাঠের অধিকার শূদ্রকে দেয়নি, কেন তারা কুক্ষিগত করে রাখলো, এই রকম অনেক অভিযোগ, কিছু অভিযোগের ভিত্তি আছে, কিছু অভিযোগ ভিত্তিহীন, তো সেই প্রসঙ্গে আমি এখন যাচ্ছি না। এইসব অনেক রকমের ধুয়ো তুলে তারা বারবার করে সোচ্চারে বলতে চান যে জ্ঞানকে কেন উচ্চবর্ণের মানুষ অধিকার করে রাখবে, কেন নিম্নবর্ণের মানুষের জ্ঞানে অধিকার থাকবে না, বিদ্যায় অধিকার থাকবে না। এক্ষেত্রে তারা কিন্তু আবার চোখ মুখ বন্ধ করে বাম বলুন, দালাল বলুন, এরা আবার এই ক্ষেত্রে এটা ব্যাপারটা যে একই দাঁড়াচ্ছে, ওটা ছিল ধর্মের নাম করে, এটা বিজ্ঞানের নামে মহাজনরা একই কাণ্ডটি করছে। যে কি, বিজ্ঞান শুধু ডাক্তাররাই বলবেন, ডাক্তাররাই পড়বেন। তারা যে বানিয়ে দিয়েছেন, ব্র্যান্ডিং করে দিয়েছেন, যেসব ফার্মাসিউটিক্যাল কোম্পানির দালাল চিকিৎসক, তারাই শুধু বিজ্ঞানের কথা বলবেন, জ্ঞানের কথা বলবেন। ভাইরোলজিটা তারাই বুঝবেন, তারাই পড়বেন। জয়েন্ট এন্ট্রান্সটা পাশ করার পরে, এমবিবিএসটা হওয়ার পরে, এমডিটা হওয়ার পরে, তারপরেই এই বলার অধিকারটা জন্মাবে। এই বলে তাদেরকে সুতোয় বেঁধে নিয়ে নাচানো হবে, আর তাঁরাই জ্ঞান বিজ্ঞানের কথা বলে যাবেন। আর আমরা সাধারণ মানুষ যারা অন্য স্ট্রিম থেকে এসেছি, তাদের এটা নিয়ে চর্চা করা যাবে না, বলতে পারবেন না, মুখ খুলতে পারবেন না, পর্যবেক্ষণ রাখতে পারবেন না, সেটা যতই যুক্তিসঙ্গত হোক। এটাও তো ব্রাহ্মণ্যবাদ। কিছু বদলেছে? কিছু বদলায়নি, ব্যাপারটা একই আছে, ব্যাপারটা একই আছে, কিছুই বদলায়নি। তার কারণ অবশ্য আমরা নিজেরাই, আমরাই তো ওদের মৌরসিপাতটা করার সুযোগটা করে দিই, আমরাই তো প্রশ্নটা করি না। আমরা প্রশ্ন করতে ভুলে গেছি। আমরা ভোগ সুখে নিমজ্জিত হয়ে বাড়ি গাড়ি, ইনস্টলমেন্ট, ফ্রিজ, টিভি, যৌনতা, এসবে মশগুল থেকে এখন তো আবার যা পরিস্থিতি জানাচ্ছে, আগামী এত সব গ্রহণ করার পরে যৌনতাও ঠিকঠাক করে মানুষ অনুশীলন করতে পারবে কি না আমার সন্দেহ আছে। তার জন্য আর্টিফিশিয়াল চলে এসেছে। যাই হোক, তাহলে এরপরে কি হলো, শুরু হলো 9 থেকে, এবং বলা হলো যে 12 বছর পর্যন্ত ভালো হয়। তারপরে সেটা অবশ্যই আরো বেড়েছে, বেড়ে কত হলো 14। তারপরে বেড়ে কি হলো 15 পর্যন্ত দেওয়া যাবে, কোনো সমস্যা নেই, সিডিসি বলছে, বেশ ভালো কথা। এবং প্রথমে কি বলা হলো, সেক্সুয়াল অ্যাক্টিভিটি শুরু করার আগে দিলেই ভালো হয়। কারণ একবার সেক্সুয়াল অ্যাক্টিভিটি মানে কি বুঝতে পারছেন তো, যৌনতার মাধ্যমেই ছড়ায়। হ্যাঁ, আসুন ভাবতে থাকুন। তো করার পরে তেমন কার্যকর হয় না, কিন্তু ওতে করে তো ব্যবসাটা ভালো হবে না, কারণ 9 বছরে তো সবাইকে দেওয়া যাবে না। তাই কি হলো, ওটা বলা হলো যে না, 15 বছর পর্যন্ত দেওয়া যাবে। ওখানে কি থামলো? মোটেই না। তারপরে কি হলো 26, বেড়ে হলো 26। ওকে, হ্যাঁ, অর্থাৎ ইউনিভার্সিটি লেভেলও ছাড়িয়ে গেল। স্কুল থেকে শুরু হলো, ইউনিভার্সিটি লেভেল ছাড়িয়ে গেল। তারপরে এক সাম্প্রতিককালে, এবং আমাদের দেশে ঠিক যখন এই প্রোগ্রামটা কার্যকর হতে চলেছে, এইভাবে আর কি, স্কুলে ন্যাশনাল ইমিউনাইজেশন প্রোগ্রামের মধ্যে যখন ঢুকে পড়েছে,
তখন কি করা হলো, আমেরিকান ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন FDA ওটাকে বাড়িয়ে কত করেছে, 45 বছর পর্যন্ত করেছে। আনন্দ করুন, আনন্দ করুন। যারা যারা মনে মনে ভাবছিলেন ইস মাত্র 15 বছর, তারপরে 26 বছর পর্যন্ত মাত্র বেড়েছে, ইস আমরা নিতে পারলাম না, ভদ্রলোক হওয়ার সুযোগ হাতের মুঠোয় এসেও চলে গেল। মানে আর এক কোট ভদ্রলোক, হ্যাঁ, প্রাইমারের পর প্রাইমার হয়ে গেছে, এবার কোটের পর কোট রং লাগছে, তো একটা সুন্দর রং মিস করব, তাদের জন্য বলি ওটা 45 পর্যন্ত বেড়েছে। অবাক হবেন না যদি আরও বাড়ে, হ্যাঁ, অবাক হবেন না, ঠিক আছে। তবে ওই যে তখন আবার অন্য প্রশ্ন আসবে যে যৌন ক্ষমতা বা মানে কতদিন, এটা যেমন ধরুন করোনার বেলায় 80 বছর 85 বছর 90 বছরেও দেওয়া যাবে, আর এটা যেহেতু ওই যৌনতার সঙ্গে সম্পর্কিত, তখন আবার আমাদের মতো মোটা মাথার মূর্খরা প্রশ্ন করে ফেলতে পারে। এমনিতেই তো আমরা প্রশ্নে প্রশ্নে ওদের জর্জরিত করে ফেলেছি। হ্যাঁ, 70 বছরের নারী 80 বছরের নারীকে যদি এই ভ্যাকসিন দেওয়া শুরু হয়, হ্যাঁ, তাহলে তো আবার অনেকেই প্রশ্ন করবে, তাই তো। যাই হোক, তো এটা 45 অবধি করা হয়েছে। আগেই বলে দিই, এই গার্ডাসিল এটি প্রথম কিন্তু 2006 সালে পেটেন্ট নেয় মার্ক ফার্মাসিউটিক্যাল, তারাই এই পেটেন্টটি এখনো পর্যন্ত চালিয়ে যাচ্ছে। এই গার্ডাসিল নিয়ে ভারতবর্ষে অনেক কাণ্ড ঘটেছে এবং আমেরিকা ইউরোপে অনেক কাণ্ড ঘটেছে, মামলা চলছে। আমি সেই সমস্ত কিছু আপনাদের সামনে একে একে রাখছি। তো এইখানে কিন্তু পরিষ্কার করে বলা হচ্ছে, আমি লিঙ্ক দিয়ে দেব, যে প্রেগন্যান্ট মহিলাদের কিন্তু নিতে বারণ করেছে সিডিসি পরিষ্কারভাবে। আর এখানেও বলা হচ্ছে যে 15 মিনিটের মধ্যে কিন্তু জ্ঞান হারাতে পারে কেউ কেউ। বলা হচ্ছে এই ভ্যাকসিন নেওয়ার 15 মিনিটের মধ্যে কিন্তু পরে কিন্তু জ্ঞান হারাতে পারে। আর সাইড এফেক্ট তেমন কিছু নয়, যেমন সিডিসি কি আর বলবে, ওই আর কি ওখানটা একটু ব্যথা ট্যাথা করে, হ্যাঁ, একটু গাগুলো ডিজিনেস, মাথা ব্যথা ঘোরে, ভমিটিং টেন্ডেন্সি হয়, নসিয়া, একটুখানি দুর্বলতা থাকে, এসব হয় আর কি। তাই এখনো মূল গল্পে আসেনি। মার্কিন মুলুকে যে কেসগুলো চলছে এবং সেখানে যেসব বিজ্ঞানী এবং আইনজীবীরা লড়াই করছেন, সেখানে আরও অন্যান্য পার্শ্ব প্রতিক্রিয়ার কথা, যেটা ভয়ঙ্কর, সেই পার্শ্ব প্রতিক্রিয়া উঠে এসেছে। তাই না হলে কি ভ্যাকসিন কোর্টে, হ্যাঁ, এই যে বিভিন্ন ইনজুরির ব্যাপার আসছে না, সেখানে কি এত এত মামলা হয়? হয় না। আসছি এক এক করে। তো যাই হোক, শুধু তাই নয়, স্কুল এনরোলমেন্টের ক্ষেত্রেও কিন্তু এই HPV ভ্যাকসিন আমেরিকার বিভিন্ন স্কুলে বিভিন্ন জায়গায় ম্যান্ডেটরি করা হয়েছে এখনো। প্রতিবাদ উঠছে সেখানে, আস্তে আস্তে ছবিটা কিন্তু বদলাচ্ছে। ওরা যখন প্রতিবাদে নেমে ছবিটা বদলে ফেলছে, কারণ ওরা তো শিখেছে, শিক্ষা নিয়েছে, তখন আমরা কিন্তু ওরা আগে যে স্তরে ছিল, যে স্তর থেকে ওরা শিক্ষা নিয়েছে, সেই স্তরে আমরা কিন্তু প্রবেশ করছি। তাই আমরা এখন কিন্তু ওরা যে ভুক্তভোগী হয়ে যে লড়াইটা লড়ছে, সেটা আমরা এখন বুঝতে পারবো না। আমি কতিপয়কে বোঝানোর চেষ্টা করছি মাত্র, এটাই মহাকালের লীলা। আমরাও বুঝবো, কিন্তু তখন অনেক বেশি দেরি হয়ে যাবে, ওদের যেমন হয়ে গেছে। তো যাই হোক, মজার কথা কি দেখুন, এখানে আবার বলছে যে কি বলছে, যে ভ্যাকসিন নেওয়ার পরেও কি আমার টেস্ট করার, মানে এই যে HPV টেস্ট একটা আছে তো পরীক্ষা, প্যাপ টেস্ট বলা হয়, প্যাপাইলোমা টেস্ট, সেটা কি করার দরকার আছে? হ্যাঁ, দরকার আছে। কি বলছে? ইয়েস, দ্য প্যাপ ভ্যাকসিন ইজন্ট ইন্টেন্ডেড টু রিপ্লেস প্যাপ টেস্ট। মানে আপনি ভ্যাকসিনটাও নেবেন, কিন্তু প্যাপ টেস্টটাও করতে হবে। কেন? ওই যে আপনার সেই ক্যান্সার আছে কি না, আপনি সংক্রামিত কিনা, হ্যাঁ, এবং ওখানে যেটা রয়েছে
ও দেশে 21 বছরের পরই এই প্যাপ টেস্টটা করতে হয়। মানে ওরা তো অনেক আগেই ফার্মা লবির খপ্পরে বেশি করে পড়ে গেছে না, আমরা তো এখন পড়ছি, অনেকটাই পড়ে গেছি, এখন পুরোপুরি পড়তে চলেছি। তো সেটা কিন্তু নিতে হবে। তাহলে কি দাঁড়ালো, আপনি ভ্যাকসিনও নিচ্ছেন, আবার টেস্টটাও করিয়ে যেতে হবে। ঠিক যেমন মূলে যাচ্ছে তো করোনার ক্ষেত্রেও, আপনি করোনামৃতও নিচ্ছেন, আবার টেস্টটাও করে যেতে হবে, আরটিপিসিআরটাও চালিয়ে যেতে হবে। তাহলে কি দাঁড়াচ্ছে, অর্থাৎ ওরা বলছে প্রিভেন্ট করবে, ক্যান্সারকে আটকে দেবে, আবার ওরাই বলছে যে না 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 টেস্টটা করতে হবে। অর্থাৎ ওইটা করলে তো আবার এই দিকের ব্যবসাটা বন্ধ হয়ে যাবে না, অর্থাৎ ওরা দুদিক থেকেই খাবে, গাছেরও কুড়ো মানে খাবে, আমার তলারও কুড়োবে। অর্থাৎ আপনাকে প্রতিরোধ করার আশ্বাস দিয়ে, প্রতিশ্রুতি দিয়ে আপনার মধ্যে ওরা ড্রাগ প্রবেশ করাবে, অমৃত প্রবেশ করাবে। কিন্তু আপনি যদি আবার তাতে নিশ্চিন্ত হয়ে যান যে না 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 আমি তো ওটা নিয়েছি, তাহলে আমার তো টেস্ট করার দরকার পড়বে না, আমার তো আর হবে না, ওরা তো বলেছে আমার আর হবে না ব্যাপারটা। কিন্তু না, তা বলছে না 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 ওটা করতে হবেই। বুঝুন, প্রশ্ন করুন কেন করতে হবে, আমি তো ভ্যাকসিনটা নিয়েছি, তাহলে কেন আমার হবে? তখন ওরা বলবে না, কোনো ভ্যাকসিনই 100% প্রোটেকশন দেয় না, তাই করতে হবে। আচ্ছা, তাহলে কি দাঁড়ালো, কত শতাংশ দেয় প্রশ্ন করুন। কেউ কোনো স্টাডি বলবে এই 70%, বলবে এই 60%, এই না একটু বেশি হবে, এই 75 মতো হবে, এরকম বলবে। দেখবেন বিভিন্ন রকমের এফিকেসি রেট আছে, কোনোটাই প্রতিষ্ঠিত নয়, ভিন্ন ভিন্ন। তাহলে এবার পাল্টা প্রশ্ন করুন, আমি যদি না নিই তাহলে এই যে রেয়ার বলা হচ্ছে আমাদের দেশে 1 মিলিয়নেরও কম, মানে যেটা তথ্য বলছে ওদেরই তথ্য, তাহলে আমার কত পার্সেন্ট হওয়ার চান্স আছে? যদি না নিই তাহলে আমার কত শতাংশ হওয়ার চান্স আছে? এই যেমন করোনা অমৃত কি হলো, 60% কোনোটার ক্ষেত্রে, কোনোটা 70% এফিক্যাসি রেট, কোনোটা 80%, তাই তো বিভিন্ন রকমের। এবং তারপরেও বলছে না না টেস্ট করতে হবে। তাহলে কেন, আমরা যদি না নিই তাহলে আমার হওয়ার চান্স কত শতাংশ? 99% মানুষই ঘরে বসে সেরে সুস্থ হয়ে গেছে, যেটা তথ্যই, মেইন স্ট্রিম মিডিয়ার তথ্যই তো বলছে। তাহলে কেন নেব? কি মুশকিল, না নিলে তো ওদের ব্যবসাটা চলবে না, কন্ট্রোল বা নিয়ন্ত্রণের যে স্ট্র্যাটেজি সেটা পূর্ণ হবে না, তাই তো? এই হলো বিষয়। তাহলে এবারে আমরা আসছি ভারতবর্ষের চিত্রে। গার্ডাসিল 2006 সালে আমেরিকায়, মার্কিন মুলুকে অনুমোদিত হলো, জানি সেটা, ওই তো FDA অনুমোদন করেছে। আমাদের দেশে কবে ঢুকলো? আমাদের দেশে ঢুকেছে 2008 সালে, 8-9 এই সময়। ঠিক আছে, আমি লিঙ্ক দিয়ে দেব, কোনো সমস্যা নেই। 2008-9 এরকম সময় ঢুকে পড়লো, স্বাভাবিক, মার্কিন মুলুকে হয়েছে, আমাদের দেশে হবে না এমন তো হয় না, গোটা বিশ্বই তো। খোঁজ নিয়ে দেখবেন বাংলাদেশেও ওরকম সময় একটু পরে হতে পারে ঢুকে পড়েছে। কি হলো, ওই বাইভ্যালেন্ট, মাল্টিভ্যালেন্ট, এরকম বিভিন্ন, বাইভ্যালেন্ট কি, যেটা দুটো স্ট্রেন, মানে HPVর তো একাধিক স্ট্রেন আছে। তো বলা হচ্ছে সবচেয়ে নাকি খতরনাক মানে হচ্ছে 16, যেটা নাকি সার্ভিক্যাল ক্যান্সার জন্য দায়ী, টিউমার ডেভেলপ করে। যাই হোক, তো বাইভ্যালেন্ট মানে দুটো স্ট্রেন, 16-18 এরকম, 16-18 এই দুটোকে রুখবে। কি সুন্দর না, কত একেবারে একেবারে যাকে বলে একেবারে সাজিয়ে দিচ্ছে আপনাদের। তারপরে কি মাল্টিভ্যালেন্ট, মানে দুটোর বেশি স্ট্রেন যেটা রুখবে, মাল্টিভ্যালেন্ট। এগুলো কিন্তু আমাদের দেশে ঢুকে গেছে, মানে অনুমোদন হয়ে গেছে। এবং কেউ কেউ কিন্তু, অনেকেই এটা কিন্তু আমাদের দেশের প্রাইভেট থেকে, নার্সিংহোম থেকে নিয়েছে, কোনো সন্দেহই নেই, নিয়েছে। এইবারই প্রথম এই রকম ন্যাশনাল ইমিউনাইজেশন প্রোগ্রামের মধ্য দিয়ে আমাদের দেশে ঢুকে পড়ল।
ঢুকে এই বছর থেকেই ঢুকে পড়বে। কেন? এতদিন ন্যাশনাল ইমিউনাইজেশন প্রোগ্রামে ঢুকলো না কেন? এবার ঢুকছে কেন? আমাদের দেশে কি হঠাৎ করে এই সার্ভিক্যাল ক্যান্সারের রোগী বা পেশেন্ট বেড়ে গেছে? না, তথ্য তো তেমন বলছে না। আমি লিঙ্ক দিয়ে দেব। তথ্য বলছে বিগত 3 দশক ধরে, মানে 30 বছর ধরে আমাদের দেশে কিন্তু সার্ভিক্যাল ক্যান্সারের যে ইনস্ট্যান্স বা ঘটনা, এটা কমে গেছে, ডেক্লাইন করছে, কমছে। এবং মজার কথা কি, স্টাডি আবার এটাও বলছে সেকুলার, মানে সেকুলারদের মধ্যে নাকি এটা বেশি হচ্ছে। কি কারণে? গভীরে যায়। আর সবচেয়ে কম দেখা যাচ্ছে জম্মু এবং কাশ্মীরে। তো যাই হোক, তাহলে মজার কথা কি বলুন তো, স্টাডিটা ওখানেই উল্লেখ আছে, আমি লিঙ্ক দিয়ে দেব। কেন এরকম ইঙ্গিত দেওয়া হচ্ছে বলছে? এবার আপনি যদি ধরুন ধর্মবিশ্বাসী হন, ধরুন আপনি কোড অফ, মানে রিলিজিয়াস কোড অফ কন্ডাক্ট বলুন, বা এই যে শাস্ত্রীয় যে যৌনতার অভ্যেসগুলো আছে, সেটা ইসলামেও আছে, সব ধর্মেই কম বেশি সংযমের কথা বলা আছে, আমাদের ধর্মেও বলা আছে। যদিও আমাদের ধর্মটা এখন কি সেটা আমি এখন বুঝতে পারি না। আমি যেটা বুঝি জনগণ সেটা বোঝে না। আবার যারা বাদী আছেন তারা তো আরও বোঝেন না, তারা আবার অন্য কিছু বোঝেন। তো যাই হোক, তো কি সেক্ষেত্রে ওই যে যৌনতার প্র্যাকটিসটা অনেক পার্টনারের সঙ্গে যখন আপনি করছেন, তাহলে আপনার এই যে এইচপিভি সংক্রমণের ব্যাপারটা বেড়ে যাচ্ছে, তাই নয় কি? হ্যাঁ, বেড়ে যাচ্ছে। আচ্ছা, আর যদি আপনি সংযমে থাকেন, একজন সঙ্গীকেই বেছে নেন, তাহলে এই এত সংক্রমণের সম্ভাবনা অনেকের কাছ থেকে ঘটছে না, তাই তো? তাহলে সেদিক থেকে দেখতে গেলে সংযমটাই তো ভালো, হিসেব মতো তাই বলা হচ্ছে, তাই তো বলছে স্টাডি। কিন্তু তাতে করে আবার ওদের ব্যবসাটা জমবে না। লিবারালিজম যেটা বলা হয়, আধুনিকতা, অগ্রগতি, প্রগতি, এটা হবে না। ওটা না হলে ওদের আবার ব্যবসাটা হবে না। কি মুশকিল বলুন তো, মানে ওরাই বলছে একদিকে, আবার ওরাই তাহলে তাহলে আলটিমেটলি কি হবে? অর্থাৎ আপনি প্রগতিশীল হন, আপনি অবিরাম উদ্দাম যৌনতার অনুশীলন করুন, হ্যাঁ করুন, তাতে করে ভয় কি, আমরা তো দেব, আমরা, সমস্যা হবে না। মানে এতে করে অবশ্যই আপনার এইসব সংক্রমণের সম্ভাবনা বেড়ে যাবে। তার জন্যই তো আমরা আবার এই সব সার্ভিক্যাল ক্যান্সারের এসব ভ্যাকসিন সব নিয়ে আসছি। অর্থাৎ শরীরকে সুস্থ রাখার যে সংযম, খাদ্য সংযম, কামনাকে নিয়ন্ত্রণ, এই সমস্ত কিছু যে বিধিগুলো মানুষ প্রাচীনকালে অভ্যেস করে নিজের শরীরকে সুস্থ রেখেছে, সেগুলো করলে তো ওদের আবার ব্যবসা চলবে না। কি মুশকিল বলুন। তাই ওরা বলছে আপনারা যাচ্ছে তাই করুন, অসুস্থ হন, যাচ্ছে তাই খাবার খান, জাঙ্ক ফুড খান, ফাস্ট ফুড খান, কোল্ড ড্রিঙ্কস খান, যার তার সঙ্গে শারীরিক সম্পর্ক করুন, অচেনা হলেও কোনো সমস্যা নেই, চেনা হলেও কোনো সমস্যা নেই। সমস্যা হলে আমরা আছি, এই যে নিয়ে নিন সার্ভিক্যাল ক্যান্সার ভ্যাকসিন এসে গেছে, এইচপিভি ভ্যাকসিন, মিটে গেল। বাহ, তাই তো, সমস্যা ওরা তৈরি করবে, সমাধান ওরাই দেবে। তব এটাই তো নিয়ম, এটাই তো পুঁজিবাদের মূল কথা। যদি ক্রাইসিস তৈরি না হয় তাহলে তো ডিম্যান্ড তৈরি হয় না। তাই আগে ডিম্যান্ড তৈরি করতে হয়, ক্রাইসিস তৈরি করে, প্যানিক তৈরি করে, ভয় দেখিয়ে আগে ডিম্যান্ড তৈরি করতে হয়, চাহিদা তৈরি করতে হয়, তারপরে সাপ্লাই দিতে হয়। যেটা আমরা দেখেছি এই অর্থনীতির যে মানে যেটাকে আমরা বলবো শোষণের অর্থনীতির যে মূল কথাটা, সেটাই এখানে করোনা মহামারীর ক্ষেত্রে কিন্তু কাজে লাগানো হয়েছে। আপনারা সেটা বুঝতে পারছেন। বেশ, এবার আমরা আসছি এই যে গার্ডাসিল, যেটি
আমেরিকায়, ইউরোপে দেওয়া হচ্ছে 2006 সালে মার্ক ফার্মাসিউটিক্যাল পেটেন্ট নেওয়ার পরে। তারপরে ইউরোপে, আমেরিকায় কি ঘটছে সেই বিষয়টি আমরা অনুমান করতে পারব সহজেই যদি আমরা দেখি এই গার্ডাসিল 9 যেটি আমাদের দেশে ট্রায়াল করা হয়েছিল। বিল গেটস সাহেব তার এনজিও পাথ বলে একটি এনজিও আছে, সুন্দর নাম আসছি, তার মাধ্যমে অবিভক্ত অন্ধ্রপ্রদেশ এবং গুজরাটের পিছিয়ে পড়া বলে যারা পরিচিত সেই ট্রাইবাল পড়ুয়াদের ওপরে, কিশোরীদের ওপরে যে ট্রায়াল চালায় 2009 সালে, সেই ট্রায়ালের ফলে কি ঘটনা ঘটে এবং ঘটায় এই গার্ডাসিল, সেই নিয়ে আমার ভিন্ন একটি ভিডিও ছিল আগের ইউটিউব চ্যানেলে, এটা উড়িয়ে দেওয়া হয়েছে। এখানে আমি সেই তথ্যগুলো আবার রাখছি। কি এ বিষয়ে অনেক খবর পাবেন আপনারা, সেটা তার থেকে আমি একটি খবর আপনাদের জন্য পড়ছি। 2009 সালে কি ঘটেছিল আমাদের দেশে এবং আমাদের সরকার সে বিষয়ে কেন ব্যবস্থা নিল না, এখনো নেয়নি। বিল গেটসের নামে নাকি কেস ফেস চলছে, এরকম বলা হয়। আলটিমেটলি কোনো কেসই চলছে না, ও দেশে চলছে, উকিল আছে, লয়ার আছে, চালিয়ে নিয়ে যাওয়ার লোক আছে, কিন্তু আমাদের দেশে তো সব বিকৃত হয়ে গেছে, সব দালাল। কিরকম? Controversial vaccine studies. Why is Bill and Melinda Gates Foundation under fire from critics in India? এ বিষয়ের উপর একাধিক খবর আছে, আমি আপনাদের দেব লিঙ্ক। 2009 সালে বেশ কিছু স্কুল তেলেঙ্গানা, বর্তমানে তেলেঙ্গানা, তার খাম্মাম ডিস্ট্রিক্ট এবং অন্ধ্রপ্রদেশে, সেখানে স্টাডি করে, ওই যে ক্লিনিক যেটা ট্রায়াল করা হয় আর কি, সার্ভিক্যাল ভ্যাকসিন ট্রায়াল, এই যে গার্ডাসিল যেটা বললাম, সেটি বিল গেটস নিজের উদ্যোগে, তিনি তো এখন পৃথিবীর এই ভ্যাকসিন ফান্ডিংগুলো করছেন, সেরাম ইনস্টিটিউটের ফান্ডিং উনিই করছেন, তাই তো, কোভিশিল্ডের ফান্ডিং উনিই করেছেন। আপনাদের বলা হচ্ছে দেশজ ভ্যাকসিন, দেশে বানানো হচ্ছে। নিও কলোনিয়ালিজম কীভাবে কাজ করে সেটা আপনারা জানেন না, মনে হবে সব দেশেরই, কিন্তু সামনে রাখা হবে দেশের কোনো সংস্থাকে, চালাবে ওরা, মহাজন প্রভুরা চালাবে, তেমনটাই তো ঘটে আসছে। এলে কি দাঁড়াচ্ছে দেখুন, আমি পড়ছি। In 2009, several schools for tribal children in Khammam district in Telangana, then a part of undivided Andhra Pradesh, became sites for observation studies for a cervical cancer vaccine that was administered to thousands of girls aged between 9 and 15. The girls were administered the human papilloma virus vaccine in 3 rounds that year under the supervision of state health department officials. The vaccine used was Gardasil, manufactured by Merck. It was administered to around 16,000 girls in the district, many of whom stayed in the state government-run hostels meant for tribal students. ভাবুন, এই ট্রাইবাল স্টুডেন্টগুলোর বেশিরভাগই সরকারি হোস্টেলে থাকতো। দেখবেন ওই যে বিনা পয়সায় থাকার, ওরা কি এমনি ফান্ডিং করে? বিনা পয়সায় থাকতো তারা সরকারি হোস্টেলগুলোতে, এবং সেইখানে তাদেরকে দেওয়া হয় না জানিয়ে, বাবা মার সম্মতি না নিয়ে, কোনো রকম কোনো সম্মতি নেয়নি। কোনো ক্ষেত্রে বাবা মার টিপসই নেওয়া হয়েছে, তারা তো পড়াশোনা জানেন না, মেইন স্ট্রিম এডুকেশন তাদের নেই, টিপসই নেওয়া হয়েছে। এবং বাকি ক্ষেত্রগুলোতে কি করেছে, সব ক্ষেত্রেই প্রিন্সিপাল, মানে সেই হোস্টেলের ওয়ার্ডেন বলুন,
হ্যাঁ, যেসব স্কুলে তারা পড়তো তাদের হেডমাস্টার বলুন, তাদের সম্মতি, অর্থাৎ তারা বলেছেন ব্যাস যথেষ্ট। হ্যাঁ, এই আমার দেশ, এই আমাদের দেশ। আর এই সব লোকজন তো তারা ভারতীয়, প্রিন্সিপাল বলুন, ওয়ার্ডেন বলুন, তারা কি এমনি এমনি এসব করেছেন? ব্যাংক অ্যাকাউন্ট দেখলেই পরিষ্কার হয়ে যায়, তাই না? কেউ কেউ অবশ্য না জেনে ভালো জিনিস তো অমৃত, ভালো জিনিস এরকম বোঝানো হয়েছে, এমনটাও তো অনেকে করছে না এখনো, তাই তো? তেমন উদাহরণ আছে আমাদের দেশে, অনেকেই আছেন না বুঝে ভ্যাকসিন মানেই অমৃত এটা তারা ধরে নেন, ধরে নিয়ে তারা এইসব কাজকর্ম করেন। মেন স্ট্রিম মিডিয়া তাদের মগজধোলাই করে রেখেছে। তাহলে কি দাঁড়ালো? 2010-এর মধ্যে এখনও কিন্তু ঘটে চলেছে, তথ্য আপনাদের সামনে আসছে না। পরবর্তীকালে কি হলো, একটি ছোট এনজিও সেখানে কাজ করে এবং সেখানকার স্থানীয় সাংবাদিকদের নজরে দেখা যাচ্ছে যে অনেক মেয়ে পড়ুয়া যারা নিয়েছিলেন তারা অসুস্থ হতে শুরু করলেন 2020-তেই, এবং 5 জন মারা গেল। গুজরাটেও জানা গেল সেই সময় 14,000-এর মধ্যে, যেখানে 14,000 দেওয়া হয়েছিল গুজরাটে আর খাম্মামে 16,000 মতো, সেখানেও 2 জন মারা গেল সেই সময় তথ্য কেন্দ্রে 2010-এর। তারপরে এটাকে কেউ ফলো আপই করেনি। সেই সময় আরও একটি ব্র্যান্ড দেওয়া হয়েছিল, যেটাকে আবার সেরাম ইনস্টিটিউট বানাচ্ছে কি, সার্ভারিক্স। জিএসকে বলে একটি ফার্মাসিউটিক্যাল সংস্থা, তারা সেটা বানিয়েছিল সার্ভারিক্স। এখন আবার দাবি করছে, মনে রাখবেন আমি এই পটে পরে আসছে, যে সেরাম ইনস্টিটিউটের মাধ্যমে ইন্ডিজিনাস ভ্যাকসিন মানে দেশীয় ভ্যাকসিন নাকি বানানো হচ্ছে, যেটা আমাদের পড়ুয়াদের দেওয়া হবে, স্কুলে দেওয়া শুরু হবে কিছুদিন পরে। তো সেটার নাম সার্ভারিক্স। তাহলে প্রশ্ন করুন, এটা যদি এখন বানানো হয়, এটা যদি দেশি প্রযুক্তি হয়, তাহলে 2010 সালে 2009 সালে গুজরাটে বদোদরায় যেটা দেওয়া হলো সার্ভারিক্স, সেটা এবং গার্ডাসিলও দেওয়া হয়েছিল মিলিয়ে মিশিয়ে, সেটা কি দেশি ছিল না বিদেশি ছিল? নাম তো একই। প্রশ্ন করুন, উত্তরটা আমি বলে দেব, এই লাইভেই বলে দেব ব্যাপারটা আসলে কি, কারা এর পেছনে। তারপরে কি হয়, হইচই পড়ে যায় দেশে, পার্লামেন্টেও ব্যাপারটা আসে। A standing committee on health and family welfare that investigated the irregularities pertaining to the observation studies in India tabled its report a year ago on August 30. ওই বছরেরই এক বছর আগেও কিন্তু এই বিষয়টি পার্লামেন্টে চলে আসে, আলোচনা হয়, মানে খবরটা যখন বেরোয়, এটা পুরনো খবর, তার আগের বছর এই পার্লামেন্টে এই বিষয়টি আসে। তারপরে কি হয় আমি পড়েই শোনাচ্ছি আপনাদের, তদন্তে কি জানা যায়। দ্য কমিটি ফাউন্ড দ্যাট consent for conducting these studies in many cases was taken from the hostel wardens, which was flagrant violation of norms. In many other cases, thumbprint impressions of their poor and illiterate parents were duly affixed onto the consent form. ভাবুন কি নির্লজ্জ, নির্মম এইসব মানুষ, এই ব্যবস্থা। ওয়ার্ডেনদের সম্মতি নেওয়া হয়েছিল হোস্টেল, অথবা দু একটি ক্ষেত্রে কি আঙুলের ছাপ নেওয়া হয়েছিল অসহায় গরিব অভিভাবকদের, যারা পড়াশোনা জানেন না, সেই আঙুলের ছাপ নিয়ে কনসেন্ট ফর্মের সঙ্গে জুড়ে দেওয়া হয়। ছি ছি, এই আমাদের স্বাধীনতা, সেটাই নাকি কনসেন্ট ফর্ম। তারপর কি হয়, অনেক হইচই হয়, তদন্ত হয়, জানা যায়
এই পাথ নামক যে এনজিও, হ্যাঁ, বিল গেটস সাহেবের মুখ পাথ, এ নাকি অনেক ভালো ভালো মহান মহান কাজকর্ম করে বেড়ায় দেশ বিদেশে। পাথ সেই এনজিও, মানে PATH, ওই পি হচ্ছে প্রগ্রেসিভ, যাই হোক আমি পরে ফুল ফর্মটা বলছি। তো এবং গ্যাভি, হ্যাঁ, বিল গেটসের আরেকটি সংস্থা আছে গ্যাভি, তারা এইসব অমৃত ভ্যাকসিন গোটা বিশ্বে সরবরাহ করে, দেখভাল করে, ফান্ডিং করে। আর অবশ্যই সঙ্গে রয়েছে যেটা মূল মাদার অর্গানাইজেশন, বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন। হ্যাঁ, তারপরে কি হয়, হইচই পড়ে যায়। জানা যায় যে এই পাথ এনজিওর সঙ্গে বৈঠকে বসতেন নিয়মিত ICMR, হ্যাঁ, আমাদের দেশের এটি গুরুত্বপূর্ণ মেডিকেল বডি ICMR, তাই তো, ইন্ডিয়ান ক্লিনিক্যাল অ্যান্ড মেডিকেল রিসার্চ, এরকম একটি নাম, সুন্দর, বেশ দারুণ ব্র্যান্ডিং। এবং সেখানে কোনো একটা প্রোগ্রামে হয়তো যেতে পারছেন না, কোনো একটা সেমিনারে, সেখানে আবার এখান থেকে চিঠি লেখা হচ্ছে পাথকে, পাথের ডাইরেক্টরকে, কর্তাকে, যে আমি এবার যেতে পারলাম না, আমি খুব দুঃখিত, ইত্যাদি ইত্যাদি। মানে রীতিমতো যোগাযোগ ছিল। ICMRকে কবজা না করলে তো আর এসব ক্লিনিক্যাল ট্রায়াল কি করা যায় বলুন তো, স্টাডি করা যায়? এইসব অনেক তথ্য সামনে আসা শুরু করলো, হইচই পড়ে গেল, পার্লামেন্টে হইচই পড়লো, ব্যাস ওই পর্যন্তই। UPA সরকার কোনো ব্যবস্থাই নিল না। ব্যাপী একই বিষ্ঠার এমুক অমুক, এখন যিনি আছেন তার সাথে এই ক্ষেত্রগুলোতে, এই সমস্ত ক্ষেত্রগুলোতেই রাজনৈতিক দলের আমি ভিন্ন কোনো ভূমিকা দেখি না। আমার স্টাডি গবেষণা তাই বলে। না, কোনো ব্যবস্থা নেওয়া হলো না। এবার সন্দেহ থাকতেই পারে, কারণ এই বিলিয়ন বিলিয়ন ডলার যেটা পাথের কাছে থাকে, বিল গেটস সাহেব বিতরণ করেন, ইনভেস্ট করেন, মানবতার নামে ইনভেস্ট করেন, সেইখানকার দয়া দাক্ষিণ্যগুলো শুধু তো ICMR-এর কাছে গেছে কি না, বা আমাদের সরকারের, মহামান্য সরকারের হত্যাকর্তাদের পকেটে গেছে কি না, প্রশ্ন উঠবে না? প্রশ্ন আপনি করতেই পারেন। নইলে কেন ধামাচাপা দেওয়া হলো, তদন্ত কেন হলো না? হ্যাঁ, কিছুই হয়নি, বহাল তবিয়তে চলছে সেই ব্যবসা, আবার নতুন করে ফিরে আসছে আমাদের দেশে। এত এত কাহিনীর পরেও কোনো প্রতিক্রিয়া নেই। জনগণের তারা নিজের উল্লেখযোগ্য অংশ তারা পরের দিন কি খাবেন সেটা নিয়েই ভাবছেন। স্বাভাবিক, অর্থনীতি নিয়ন্ত্রিত, দাস বানিয়ে রেখেছে আমাদের। আর যাদের কাছে অঢেল আছে, মানে যারা চাইলে ভাবতে পারেন, কন্ট্রিবিউট করতে পারেন, মানুষের পাশে থাকতে পারেন, চেতনা বাড়াতে পারেন, তাদের সিংহভাগই তারা নিজের ভোগেই মশগুল, যে ক্ষেত্রে ওরা সফল, তাই তো? তাহলে লিঙ্ক দিয়ে দেব, এটা এই পর্যন্তই। এবং কমিটি দেখুন, সেখানে পরিষ্কারভাবে বলছেন, এখানে তথ্য আছে, কমিটি খুব শকড হয়েছে যে সব তথ্য দেখা যাচ্ছে, যে 9,543টি কনসেন্ট ফর্ম পাওয়া গেছে। এতগুলোর মধ্যে মাত্র 9,543টি কনসেন্ট ফর্ম পাওয়া গেছে। তার মধ্যে কি 1,948টা কনসেন্ট ফর্মেই বুড়ো আঙুলের ছাপ, আর 2,763টি ফর্মে কারা সই করেছেন? হোস্টেলের ওয়ার্ডেনরা, যে হোস্টেলে এইসব মেয়েরা থাকতো। এটা সর্বত্রই হয় থাম ইমপ্রেশন আছে শুধু গার্জিয়ানদের, অভিভাবকদের ক্ষেত্রে, তারা বুঝুন তারা কি পড়েছে, কি বুঝেছে। কনসেন্ট ফর্মে যদি আঙুল ঠেকাতেও হয়, সেটা পড়ে তারা কিছু বুঝেছেন, বোঝানো হয়েছে। আচ্ছা, আর বাকি সমস্ত ক্ষেত্রেই ওয়ার্ডেনদের সই, তাদের বিরুদ্ধে কোনো তদন্ত হয়নি, কিছুই হয়নি, তারা বহাল তবিয়তে আছেন। কারণ কি বলছে দেখুন, The data reveal that a very large number of parents or guardians are illiterate and could not even write in their local languages, Telugu or Gujarati. হ্যাঁ, এই কারণেই তো ওই জায়গাগুলো বেছে নেওয়া হয়েছিল। তারা নিজেদের ভাষাতেও তারা লিখতে পারেন না।
পড়তে পারেন না, তেলেগুতেও পারেন না, গুজরাটিতেও পারেন না। অতএব চালাও ট্রায়াল। না, যদি এর পরে বিল গেটস সাহেবকে থামাতে পারতাম, আমরা থামিয়ে দিতে পারতাম, তবুও আমরা বলতে পারতাম যে না, আমরা ঠিক আছে, পেরেছি। তো আগে জানতাম না, এবার আমরা দেখলাম এরকম এরকম পার্শ্ব প্রতিক্রিয়া, এত এত মৃত্যু, এরকমভাবে বেআইনিভাবে কনসেন্ট ফর্মে আঙুলের ছাপ দিয়ে কার্যসিদ্ধি করা, এবারে আমরা থামিয়ে দেব। না, আমরা পারিনি। নতুন উদ্যমে বিল গেটস সাহেব ফিরে আসছেন, মহাজনী সংস্থা আমাদের দেশে ঢুকে পড়েছে, এবং আমাদের নেতা মন্ত্রী যারা আমাদেরকে অখণ্ড ভারতের স্বপ্ন দেখায়, আমাদের আইডেন্টিটির স্বপ্ন দেখায়, আমাদের হিন্দু হয়ে ওঠার স্বপ্ন দেখায়, কেউ কেউ আবার আমাদের বিভিন্ন, তারা তো আবার ক্ষমতায় নেই, তারা ক্ষমতায় থাকলে একই কাজ করতেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, মানবতাবাদী হওয়ার স্বপ্ন দেখান, সর্বহারার পাশে থাকার কথা বলেন, তারাই আমাদের একসাথে একযোগে মিলে আমাদেরকে কি করছেন বলতে হবে, শব্দটা কি ব্যবহার করব? ব্যাস, এটা গেল। আরেকটু পড়ি। আর্লিয়ার দিস মান্থ, ওই দিন মানে যে খবর, সে সময়ের কথা, টেকিং এ সিরিয়াস ভিউ অফ দ্য ডেথ অফ 7 ট্রাইবাল গার্লস ইন দ্য কনটেক্সট অফ the observation studies, the Supreme Court asked the Drug Controller General of India and the Indian Council of Medical Research to explain how permissions were given. হ্যাঁ, সুপ্রিম কোর্ট পর্যন্ত প্রশ্ন করেছিল কিভাবে এই করা হলো। ড্রাগ কন্ট্রোলারকে প্রশ্ন করা হয়েছিল এবং আইসিএমআরকেও প্রশ্ন করা হয়েছিল কিভাবে এরকমের কনসেন্ট ফর্ম কিভাবে করা হলো এবং কোন পরিপ্রেক্ষিতে এই অনুমোদন দেওয়া হলো। The Supreme Court bench of Justices Deepak Misro and V. Gopala Gaura asked the Central to produce relevant files that pertain to the grant of license for trial of the HPV vaccine in India. The court also asked the Centre to appraise it of steps taken on the report of the Parliamentary Committee. আদালত তার কর্তব্য করেছে। আদালত বলেছে কোন পরিপ্রেক্ষিতে এই ট্রায়ালের লাইসেন্স দেওয়া হলো, কেন দেওয়া হলো, কিভাবে দেওয়া হলো। হলো অনেক কিছু হয়েছে, এবার সংক্ষেপে বলি ফলটা কি হলো। পরে অনেক তদন্ত করে প্রমাণ হলো যে এইসব মৃত্যুর সঙ্গে অমৃতের মানে এইচপিভি ভ্যাকসিনের কোনো যোগই নাকি নেই। ওটা খুব ভালো জিনিস এবং বিল গেটস মানুষের ভালোর জন্যই করেছিলেন এটা এবং আগামীতেও আরও করতে থাকবেন। তো এসব এটার সঙ্গে কোনো যোগ নেই। দালাল বিজ্ঞানীরা, দালাল চিকিৎসকরা, যেটা এখনও তারা রয়েছেন, এখন কেউ কেউ ড্যামেজ কন্ট্রোলে নেমেছেন, নেমে বলছেন হ্যাঁ 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 এসব ভ্যাকসিন লঞ্চ করাই উচিত হয়নি ইত্যাদি ইত্যাদি অনেক কিছু এখন দেখতে পাবেন। আবার বলছি, সাবধান, প্রকৃতির কাছে ফেরুন, প্রকৃতি দত্ত চিকিৎসা পদ্ধতির কথা ভাবুন নিজেকে বাঁচাতে চাইলে, সুস্থভাবে বাঁচতে চাইলে। কারণ ওই যে আবার বললাম, ওই ব্যতিক্রমী চিকিৎসা অবশ্যই এখনো আছেন, তাদের যদি খুঁজে পান তাহলে তো নমস্য, তাহলে তো কোনো কথাই নেই, সে তিনি যে ডিসিপ্লিনেরই হন না কেন। আচ্ছা, এবারে আমরা আসছি আমাদের দেশে যেটা শুরু হচ্ছে, যেটা আমাদের বানাচ্ছে আমাদের দেশজ ভ্যাকসিন। কি খবরটা শুনুন, শুনলেই ভালো লাগবে। ইন্ডিয়া লঞ্চেস ফার্স্ট সার্ভিক্যাল ক্যান্সার ভ্যাকসিন, হোয়াই ইটস ইম্পর্টেন্ট টু গেট জ্যাক্ট। হ্যাঁ, এটা হচ্ছে সেপ্টেম্বর 11ই সেপ্টেম্বর 2022 খবর। এটা আপনারা জানেন যে এটা আমাদের
মেইন স্ট্রিম মিডিয়ার বহু পত্রিকাতেই বেরিয়েছিল। কি বলছে? ইন্ডিয়াস ফার্স্ট ইন্ডিজিনাসলি ডেভেলপড vaccine to prevent cervical cancer is all said to be available later this year. Here's why it's important for girls to get jabbed. যাই হোক, তাহলে এটা কি? এটা হচ্ছে কোয়াড্রিভ্যালেন্ট, মানে 4টি স্ট্রেনকেই আটকাতে পারে, বলা হচ্ছে কোয়াড্রিভ্যালেন্ট। কি নাম? ওই যে বললাম সার্ভিভ্যাক্স, সরি এটা একটু বদলেছে নাম, হ্যাঁ একটু নাম বদলাতে হবে, কারণ ওগুলো ওই যে সার্ভিভ্যাক্স এবং গার্ডাসিল খলনায়ক হয়ে গেছে তো ইতিমধ্যেই। হ্যাঁ, আমেরিকাতে কি হচ্ছে গার্ডাসিলকে কেন্দ্র করে সেটা আমি আসছি, এই লাইভে একটু পরে আসছি। তাহলে আমাদের দেশে এবার কিভাবে ঢুকলো? গার্ডাসিল ইতিমধ্যেই ভিলেন হয়ে গেছে, তাই তো, কারণ লোকজন জেনে গেছে, গ্রামের লোক, মানে বেশিরভাগ, আমরা তো কেউ কেউ আমাদের মতো কেউ কেউ জেনে গেছে। আচ্ছা, তাই ওরা কি করলো? ইন্ডিয়াস ফার্স্ট ইন্ডিজিনাসলি ডেভেলপড ভ্যাকসিন টু প্রিভেন্ট সার্ভিক্যাল ক্যান্সার, কি নাম? সার্ভাভ্যাক। হ্যাঁ, তাহলে এবার গার্ডাসিলও নয়, সার্ভিভ্যাক্সও নয়, এবার সার্ভাভ্যাক। সুন্দর নাম, নতুন একেবারে, ব্র্যান্ড নিউ। লোকে ভাবে তাই তো, এই নামটা আগে তো ছিল না। নতুন বানাচ্ছে আমাদের ভারত। কে বানাচ্ছে? সেরাম ইনস্টিটিউট বানাচ্ছে। এটার কস্টিং কত পড়ছে? প্রতি শট 200 থেকে 400 টাকা। কত সস্তা, তাই না? আগেকারগুলো কত ছিল? গার্ডাসিল এগুলো সব অনেক দামি দামি ছিল, 2000 ভারতীয় মুদ্রায়, 2000, 4000 এরকম সব ছিল। এবার 200-400 হয়ে গেল, একটা করে শূন্য কমে গেল। আমাদের দেশে তৈরি হয়েছে, তাই তো, স্বদেশি ভ্যাকসিন। তাই এবার লিঙ্ক দিয়ে দেবো, দেখবেন। এই সেরাম ইনস্টিটিউটকে এই সব পারপাসে, এই সব খাতে কে টাকা দেয়? গেটস সাহেব টাকা দেন, লিঙ্ক আছে। সাম্প্রতিককালে কিছুদিন আগেই 150 মিলিয়ন ঢেলেছেন এবং ঢালতেই থাকছে, তাই তো। তাহলে কি দাঁড়ালো? সেরাম ইনস্টিটিউটকে সামনে রেখে নামটা একটু এদিক ওদিক করে দিলেই আমাদের দেশের তথাকথিত শিক্ষিত মানুষ ধরে নেবেন, বুঝে নেবেন এটা একেবারেই দেশি প্রযুক্তিতে তৈরি, দেশি স্বদেশি ভ্যাকসিন। যেমন কোভিশিল্ড, কিন্তু ওটাও বিল গেটস সাহেবের ইনভেস্টমেন্ট, অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা, তাই তো, এটাও বিল গেটস সাহেবের ইনভেস্টমেন্ট। কেন? তাহলে হঠাৎ করে আমাদের দেশে পরপর এখন সব হচ্ছে কেন? ওই যে এখন মহামারীর আবহ চলছে, মানুষের মধ্যে একটা এখনো প্যানিক কাজ করছে, তাই তো। এছাড়াও আরও অনেক কারণ আছে। ইমিউন সিস্টেমের সমস্যা অনেকেরই শুরু হয়ে গেছে। আগামীতে যেসব রোগ এমনিতেই সেরে টেরে যেত, মানে মানুষ টেরই পেত না, উপসর্গই থাকতো না, সেসব রোগ এখন বিভিন্নভাবে অ্যাগ্রেভেট করতে শুরু করবে, বাড়তে শুরু করবে, সেটা তো ওরা জানে। তার জন্যই ওরা বিভিন্ন রকমের অমৃত নিয়ে আসছে, বিভিন্ন রকমের, যেমন ক্যান্সারের জন্য ওরা ইতিমধ্যেই সব দারুণ দুর্দান্ত সব ড্রাগ নিয়ে আসছে। নতুন হাসপাতাল, সুপার স্পেশালিটি তৈরি হচ্ছে, কারণ ওরা জানে তো এই অমৃতের ফলে আগামীতে কি হতে পারে, তার ব্যবস্থা ওরা করে রেখেছে। ওই যে বলেছি, অসুস্থ করাটা ওদের লক্ষ্য, সুস্থ থাকাটা আপনার চ্যালেঞ্জ, তাই তো। আচ্ছা, তাহলে এবার আমরা দেখে নিই 2006 সালে গার্ডাসিল যখন আমেরিকায় দেওয়া শুরু হলো এবং তারপরে ইউরোপে, সেইখানে কি ঘটছে। সেখান যদি এটা সত্যি অমৃত হয়ে থাকে, দারুণ হয়ে থাকে, তাহলে নিশ্চয়ই সেখানে আমরা রেজাল্টটা পাবো ভালো, তাই তো, স্বাভাবিক, এটাই তো নিয়ম। কোনো একটা রেমেডি, কোনো একটা ড্রাগ, কোনো একটা ভ্যাকসিন কতটা কার্যকরী সেটা তো আমরা যারা প্রথম ব্যবহার করেছে, তাই তো, তাদের যে ফিডব্যাক, সেখান থেকেই আমরা সিদ্ধান্ত নিতে পারি। শুধু তাই নয়, দেখবেন নতুন কোনো স্মার্টফোন যখন বাজারে লঞ্চ করে, তখনও তো আপনারা কি করেন বলুন তো?
কোনো একটা স্মার্টফোন, যারা একটুখানি সাবধানী মানুষ, যাদের বাজেটটা একটু মানে অত টাকা নেই, বা যারা একটু বিবেচনা করতে চান, তারা আগে অবশ্যই দেখে নেন যে এই স্মার্টফোনটা কীরকম রিভিউ আসে। দেখি কে কিনলো, কেনার পর তারা দেখবেন সবসময় রিভিউটা তারা দেখেন, তাই তো? রিভিউ দেখার পর তারা সিদ্ধান্ত নেন যে এটা আমার পক্ষে ঠিক আছে কিনা, তাই তো? তো স্মার্টফোনের ক্ষেত্রে যখন এটা আপনারা রিভিউ দেখে সিদ্ধান্ত নেন কিনবেন কি কিনবেন না বা বাতিল করবেন, তাহলে অমৃতের ক্ষেত্রে, ভ্যাকসিনের ক্ষেত্রে কেন আপনারা রিভিউটা দেখবেন না? যে দেশগুলোতে আগে দেওয়া হয়েছে, আমি কিন্তু বললাম আমি নিরপেক্ষ অবস্থানে থেকেই প্রশ্নগুলো রাখছি, কিন্তু আমি আপনাদের ইচ্ছে হলে অবশ্যই আপনারা নেবেন, কিন্তু একান্ত অনুরোধ এই স্টাডিগুলো করুন, দেখবেন, লিঙ্কগুলো পড়বেন, প্রশ্নগুলো রাখবেন, তাহলে আমেরিকায় সবার আগে দেওয়া শুরু হয়, তাই তো, প্রথম বিশ্বে। তো সেইখানে ফিডব্যাকটা কি? সেখানকার মানুষ কি, তারা কি খুশি হয়েছে? তারা কি আনন্দিত? তারা কি এর ফলে কি সেখানে সার্ভিক্যাল ক্যান্সার মুক্ত হয়ে গেছে? সেখানকার নারীরা সেখানে কি তারা সুন্দর সুস্থ জীবন যাপন করছে এই অমৃত প্রদানের ফলে? আসুন আমরা দেখে নিই। আমি এবারে আপনাদের যেটা বলতে চলেছি সেটা হচ্ছে যে লসুট, মামলা চলছে যেগুলো, এমডিএল, হ্যাঁ, মাল্টি ডিস্ট্রিক্ট লিটিগেশন চলছে, আমেরিকার কথা বলছে। মামলা কার বিরুদ্ধে? মার্ক কোম্পানি, মার্ক ফার্মাসিউটিক্যাল, যারা এই গার্ডাসিলটি বানায়, পেটেন্ট নিয়েছে যে, এবং এই গার্ডাসিল প্রয়োগ করার ফলে আমেরিকাতে যে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যাচ্ছে, বেড়েই চলেছে, সেই ভুক্তভোগীদের পিটিশন, মামলাগুলো সমস্ত দেশ জুড়েই হচ্ছে, ডিস্ট্রিক্ট লেভেল থেকেই হচ্ছে। তো the multi-district litigation or MDL against Merck, the manufacturer of Gardasil vaccine, was established in September of 2022. ভাবুন, খেয়াল করুন, সময় লাগে তো, পার্শ্ব প্রতিক্রিয়া তো সঙ্গে সঙ্গে দেখা যায় না, আর সংগঠিত হতে, মামলা করতে, অভিভাবকদের সংগঠিত করতে একটু সময় লাগে। এটা কবে হয়েছিল? 2022-এর সেপ্টেম্বর মাসেই কিন্তু মার্কের বিরুদ্ধে এমডিএল মানে মাল্টি ডিস্ট্রিক্ট লিটিগেশন, একই সঙ্গে একই যোগে বহু জেলা থেকে মামলাটাগুলোকে সংঘবদ্ধ করে মুভ করা হচ্ছে মার্ক ফার্মাসিউটিক্যালের বিরুদ্ধে, গার্ডাসিল উৎপাদক কোম্পানির বিরুদ্ধে। আর ঠিক সেই সময় যখন গার্ডাসিল নিয়ে আমেরিকায় যেখানে প্রয়োগ করা হয়েছে বিতর্ক এবং অনীহা, প্রতিবাদ তুঙ্গে, তখনই ঠিক 2023 আমাদের দেশটিকে কেন বেছে নেওয়া হলো বলে দিতে হবে। একদিকে যদি ব্যবসা ডাউন হয়ে যায়, তখন আরেকদিকে ব্যবসাটা আপ করতে হয়, না হলে কি করে ব্যালেন্স হবে বলুন দেখি। আর গিনিপিগ এবং গলা বাড়িয়ে দেওয়া তথা পকেট ভরানোর জন্য দুর্নীতিপরায়ণ মানুষের ভিড় আমাদের দেশেই যে সবচেয়ে বেশি, শুধু নেতামন্ত্রীকে কি দোষ দিয়ে লাভ আছে? আমার পর্যবেক্ষণ যথেষ্ট, আমি স্টাডি করছি, চারপাশ দেখছি, আমাদের মধ্য থেকেই তো নেতা হন, মন্ত্রী হন, তাই তো? তারা তো আকাশ থেকে পড়েন না। লিঙ্ক দিয়ে দেবো আমি আপনাদের, ডাউলিং এলিশন, জর্জেনসন, ন্যাশনাল ভ্যাকসিন ইনজুরি লয়ার্স, হ্যাঁ, এদের ন্যাশনাল ভ্যাকসিন ইনজুরি লয়ার্স আছে মানে আমেরিকায়, যারা এটা নিয়ে দেখভাল করেন, এই জন্যই তারা প্রথম বিশ্ব।
আমি লিঙ্ক দিয়ে দেব। এটা সায়েন্স ডে থেকে শুরু করে বিভিন্ন জার্নালে এটি প্রকাশ পেয়েছে। এছাড়া আরও একটি আলোচনায় আসছি, আপনাদের সামনে তুলে ধরছি। লসুট। গার্ডাসিল এইচপিভি ভ্যাকসিন লসুট, এটা লিখছেন রোনাল্ড ভি মিলার জুনিয়র। এটাও কি, এই সাইটটা কিসের? লসুট ইনফরমেশন সেন্টার। দেখে নেবেন, লিঙ্ক দিয়ে দেব, এবং আপনারা এগুলো কিন্তু ছড়াতে থাকবেন, কারণ আগামীতেই এটি শুরু হতে চলেছে। স্কুল থেকেই শুরু হবে এই কার্যক্রম, একইভাবে যেভাবে হাম রুবেলা দেওয়া হচ্ছে। কি বলছেন? Our lawyers are helping victims who want to bring Gardasil HPV vaccine lawsuit throughout the United States. আমাদের যে আইনজীবী রয়েছে, আমরা ভুক্তভোগীদের, ভিকটিমদেরকে আমরা সাহায্য করছি, যারা এই গার্ডাসিল এইচপিভি ভ্যাকসিনের বিরুদ্ধে লসুট মামলা করতে চাইছেন সমগ্র আমেরিকাতে। তাহলে দেখুন, আমাদের দেশে এই গার্ডাসিল দেওয়া হয়েছিল, তাই তো, আলোচনা করেছি একটু আগেই। সেইখানে বলা হলো না 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 না, যোগাযোগ নেই, ওগুলোর সঙ্গে মৃত্যুর যোগাযোগ নেই। সবাই, আমাদের দেশের নেতা মন্ত্রী সব মেনে নিল, বিজ্ঞানী মেনে নিল, আইসিএমআর মেনে নিল, সবাই মেনে নিল, কিন্তু ওখানে কিন্তু মানেনি। আর মানেনি বলেই কিন্তু ওই একই ওষুধ, একই জিনিস আমাদের এইখানে দিয়ে ওরা পার পেয়ে গেল এবং আবার দেওয়া শুরু করছে। কিন্তু ও দেশে প্রতিবাদ বিক্ষোভ এতটাই বেড়েছে যে ও দেশে আর এটা চলছে না, মানুষ প্রত্যাখ্যান করছে। আমি লিঙ্ক দিয়ে দেব। দেখা যাচ্ছে এই এইচপিভি ভ্যাকসিনের গ্রহণযোগ্যতা, মানে অনীহা, একটা সময় ছিল 13% মানুষের, আমেরিকার কথা বলছি, এখন সেটা বাড়তে বাড়তে প্রায় 25% ছুঁয়ে ফেলেছে, মানে ডবলেরও বেশি অনীহা বেড়েছে। হ্যাঁ, আর তাই কোথায়? ওরা আগে থেকেই পথ করে রেখেছিল, দেখে নিল বাজিয়ে যে না, ভারতবর্ষ একটা দারুণ জায়গা, ওখানে গিনিপিকরা থাকে, ওখানে নেতা মন্ত্রীরাও বেশ ভালো, অমায়িক, হ্যাঁ, যেমন চাই তেমন নাচে। তো ওরা 2009 সালেই ওই ট্রায়ালটা করে দেখে নিয়েছিল, ক্ষেত্র প্রস্তুত ছিল। ওরা জানতো যে মার্কিন মুলুক বা ইউরোপে এসব বেশি দিন চলবে না, মানুষ সচেতন হচ্ছে, তাই তো। এবার একটু পড়ি। Gardasil is a vaccine intended to prevent human papillomavirus, which can sometimes lead to cervical cancer in women. Gardasil was developed by the embattled pharmaceutical company Merck and Company. Merck obtained FDA approval for Gardasil in 2006 based on deceptive research. দেখুন, পরিষ্কার বলছে যে এফডিএ অ্যাপ্রুভাল গার্ডাসিল পেয়েছিল 2006 সালে, কি, বেসড অন ডিসেপটিভ রিসার্চ, যে রিসার্চটা ডিসেপটিভ ছিল, প্রতারণামূলক ছিল বলে এখানে বলা হচ্ছে, অ্যান্ড ক্লিনিক্যাল ট্রায়ালস দ্যাট মিসইন্টারপ্রিটেড দ্য ভ্যাকসিনস এফিক্যাসি হোয়াইল কাউন্সেলিং ইটস সেফটি রিস্কস অ্যান্ড সাইড এফেক্টস। সেই রিসার্চ ট্রায়ালে ওরা মিথ্যে কথা বলেছিল, মিসরিপ্রেজেন্ট করেছিল, যে ভ্যাকসিনের এফিক্যাসি নিয়ে, মানে সাফল্য নিয়ে তারা মিথ্যে কথা বলেছিল, এবং নিরাপত্তা, সেফটি নিয়েও তারা মিথ্যে কথা বলেছিল, এবং তারা সাইড এফেক্টকে লুকিয়েছিল, কনসিল করেছিল, হাইড করেছিল। হ্যাঁ, Merck then launched an aggressive and highly misleading marketing campaign to include millions of parents vaccinating their প্রিটিন ডটার্স উইথ গার্ডাসিল। হ্যাঁ, আর এই রিসার্চের ওপর, যেটা ভুল ভাল বিভ্রান্তিকর উদ্দেশ্যপ্রণোদিত রিসার্চের ওপর ভিত্তি করে মার্ক ফার্মাসিউটিক্যাল ব্যাপক রকম প্রচার শুরু করে, যেটা আমাদের দেশেও মিডিয়াকে দিয়ে করানো হলো। বুঝতে পারছেন তো, এগুলো ফান্ডিং।
ও দেশেও ওটা করা হয়েছিল মিডিয়াকে দিয়ে ব্যাপক প্রচার, যাতে করে লক্ষ লক্ষ প্যারেন্টস যাদের প্রিটিন ডটার, মানে টিন, ওই যে 9 বছর থেকে মানে বা মানে টিনেজ শুরু হওয়ার আগে থেকেই তো শুরু হয়, তাই প্রিটিন তাদেরকে দেওয়া শুরু করেন অভিভাবকেরা। সেখানে কিন্তু এখন পরিষ্কার বলা হচ্ছে, কি বলছে দেখুন, ফাইলিং এ গার্ডাসিল লস্যুট ইজ নট অ্যান অ্যান্টি-ভ্যাক্স স্টেটমেন্ট। গার্ডাসিলের বিরুদ্ধে আপনি যদি মামলা করেন, তার মানে আপনি অ্যান্টি ভ্যাক্স হয়ে গেলেন না, মানে আপনি ভ্যাকসিন বিরোধী হয়ে গেলেন না। ভুল। ভ্যাকসিন বিরোধী মানে কি সমগ্র ভ্যাকসিনেরই আপনি বিরুদ্ধে, কনসেপ্টারই বিরোধী। এখানে কিন্তু তা বলা হচ্ছে না। কি বলা হচ্ছে? A Gardasil vaccine lawsuit is a statement that the specific vaccine that we all assumed was safe might not be. একদমই তাই, পরিষ্কার বলছে যে এই লস্যুট আপনারা করতে পারেন, করলে আপনারা ভ্যাকসিন বিরোধী হবেন এমন নয়। আপনাদেরকে শুধু এই বার্তাটাই আপনাদের কাছে দেওয়া হচ্ছে যে যেটাকে আমরা নিরাপদ বলে আমাদেরকে বলা হয়েছিল, সেফ বলে বলা হয়েছিল, সেটা যে সেফ নাও হতে পারে, নিরাপদ নয় এমনটাও হতে পারে, সেইটাই আপনাদের, এই কারণেই আপনারা মামলা করছেন, কারণ অনেক রকম পার্শ্ব প্রতিক্রিয়া সামনে আসছে। হ্যাঁ, খেয়াল করে দেখুন, তারিখটা খেয়াল করুন। 2022 সালে ওরা সেপ্টেম্বর মাসে ওরা এমডিএল তৈরি করলো, মাল্টি ডিস্ট্রিক্ট লেভেল লস্যুট, এমডিএল, যেটা ক্যারোলিনাতেই মানে কি বলবো, কয়েকশো লস্যুট সেখানে রয়েছে। এখানে তথ্য আছে, আপনারা দেখে নেবেন। এই যে নর্থ ক্যারোলিনাতেই 60টি গার্ডাসিল লস্যুট আছে। ক্যারোলিনা নাম বিশেষ করেছেন, ওই একটি এলাকাতেই 60টি আছে গার্ডাসিল লস্যুট, ঠিক আছে। এবং পার্শ্ব প্রতিক্রিয়ায় যেটা তথ্য উঠে আসছে সেটা ভয়ঙ্কর। কি? অটো ইমিউন ডিজিজ। হ্যাঁ, যখন আপনার ইমিউন সিস্টেম আপনার কোষগুলোকে, আপনার শরীরকেই চিনতে পারে না, তাকে আক্রমণ করে শত্রু ভেবে, আপনার উপকারী কোষগুলোকে, আপনার বেঁচে থাকার পক্ষে যেগুলো অনিবার্য, সেই সব কোষগুলোকে আক্রমণ করতে শুরু করে, অঙ্গ প্রত্যঙ্গকে আক্রমণ করতে শুরু করে, সেটাই অটো ইমিউন ডিজিজ। হ্যাঁ, এই অমৃত গ্রহণের ফলে উল্লেখযোগ্যভাবে এই যারা নিয়েছেন তাদের মধ্যে ব্যাপকভাবে এই অটো ইমিউন ডিজিজ কিন্তু বেড়ে গেছে। হ্যাঁ, এবং এই যে লস্যুট যেটা ওরা সংঘবদ্ধভাবে লড়াই করছে, সেটা শুরু হলো কবে? 2023-এর 18ই জানুয়ারি, সেদিনের কথা কিন্তু। ওদিকে মামলা মোকদ্দমা ব্যাপক হারে বাড়ছে, অভিভাবকদের অনীহা বাড়ছে, বিদ্বেষ বাড়ছে, ক্ষোভ বাড়ছে, আর এদিকে ওরা ব্যবসা জমাচ্ছে। কিছু বুঝলেন? এবং সেটাই আবার আমরা দেখতে পাচ্ছি, ওরা আপডেট দিয়েছে, লিঙ্ক দেখে নেবেন কতটা কি কাজ হলো। মার্ক তাদের ফার্মাসিউটিক্যাল তাদের পক্ষে কি বলল, তারা কি বলছে, এই সমস্ত ডিটেল এখানে বলা আছে। সেটা আবার আপডেট দিয়েছে ওরা কিসের? হ্যাঁ, ফেব্রুয়ারি মাসের আপডেটও ওরা দিয়েছে, পরপর দিয়ে চলেছে। আপনারা দেখে নেবেন এরপর দিয়ে কী হচ্ছে, এই সময়ে কি হচ্ছে। হ্যাঁ, ওরা শুরু করেছিল মূলত 22 সেপ্টেম্বর থেকে, তারপরে পরপর ডিসেম্বর থেকে কি হলো, জানুয়ারি কি হলো, ফেব্রুয়ারি কি হতে চলেছে, কে কি বলছেন, টোটাল ব্যাপারটা, ছবিটা কিন্তু এই লিঙ্কে আছে। যারা কিঞ্চিত ইংরেজি পড়েন, কারণ এই পুরো ব্যাপারটা বলতে গেলে, বাংলা করতে গেলে সময় থাকবে না হাতে, আপনারা অনুগ্রহ করে পড়ে নেবেন। আমি ফেসবুকের সঙ্গে লিঙ্কগুলো লাইভে দিয়ে দেব। তাহলে এই পুরো কিন্তু আপডেটগুলো এখানে রয়েছে, এবং কি কারণে এই ওরা ক্ষতিপূরণ দাবি করছে। এবং শুধু তাই নয়, ফ্রি কনসালটেশনও দিচ্ছে ওরা নাগরিকদেরকে, পয়সা নিচ্ছে না। ভাবুন,
এরাই হচ্ছে সত্যিকারের উকিল, যারা মানুষের স্বার্থে কাজ করেন। এগুলো কিন্তু ফ্রি কনসালটেশন, ঠিক আছে? এবং তার সঙ্গে কি কি সাইড এফেক্ট এসেছে, ভ্যাকসিন এবং কোন ভ্যাকসিন ইনজুরি অ্যাক্ট যেটা রয়েছে দেখবেন। এবং আমরা জানি যে আমেরিকায় ভ্যাকসিন কোর্ট আছে এবং সেই কোর্টেই কিন্তু এই মামলাগুলো চলে। আমাদের দেশ তো গিরিপিকের দেশ, আমাদের দেশে কিন্তু কোনো ভ্যাকসিন কোর্ট এখনো পর্যন্ত করা হয়নি। হ্যাঁ, কোনো আইনই করা হয়নি। এ নিয়ে আমি আগে বহুবার সরব হয়েছি, ভিডিওতে বলেছি, লিখেছি, যেটা সভ্য দেশে, গণতান্ত্রিক দেশে আপনারা অবশ্যই ভ্যাকসিনকে চালাতেই পারেন, মডার্ন মেডিসিন চলতেই পারে, জনগণ চাইলে চলতেই পারে। কিন্তু যদি সত্যি সত্যি আপনারা সভ্যতার নিয়মটা মেনে চলেন, গণতান্ত্রিক নিয়মটা মেনে চলেন, তাহলে ও দেশে, আমেরিকায় বা ইউরোপে বা ব্রিটেনে যদি ভ্যাকসিন কোর্ট থাকতে পারে, ভ্যাকসিন ইনজুরির কম্পেনসেশনের জন্য সুনির্দিষ্ট আইন থাকতে পারে, যেমন এখানে বলা হচ্ছে পরিষ্কারভাবে ন্যাশনাল চাইল্ডহুড ভ্যাকসিন ইনজুরি অ্যাক্ট। বাচ্চাদের জন্য আছে, সাবালকদের জন্য আছে। কেন আছে বলুন তো? এইসব আইন কি ফার্মাসিউটিক্যাল জায়েন্টগুলো করেছে? মার্ক করেছে? ফাইজার করেছে? করেনি। এরা এইসব আইনগুলো হয়েছে জনগণের চাপে, প্রতিবাদী জনতার চাপে আইনগুলো হয়েছে। ওরা করতে বাধ্য করেছে, যেটা আমরা এখনো করতে পারিনি। আমরা সরকারকে বাধ্য করতে পারিনি এরকম আইন করতে, যেটা ওদের দেশে রয়েছে। তাই ওদের দেশে ওই সব ব্যবসাগুলো ওরা আর আগের মতো করে করতে পারছে না। ওরা এখন পাত্তারি গুটিয়ে মৃগয়া ভূমি খুঁজে চলেছে, যেখানে সচেতনতা নেই, যেখানে সিভিল মুভমেন্ট নেই, যেখানে মানুষ, জনগণ হাজার হাজার রাজনৈতিক দলে বিভক্ত, গুরুতে বিভক্ত, ধর্মে বিভক্ত, তাদেরকে আরও বেশি করে বিভক্ত করে দিয়ে, ভাষায় বিভক্ত, প্রাদেশিকতায় বিভক্ত, এদেরকে আরও বেশি করে বিভাজিত করে দিয়ে, বিভক্ত করে দিয়ে আমরা আমাদের ব্যবসাটা, আমাদের এজেন্ডাটাকে আরও ভালো করে চালাতে পারবো, এমন দেশের সন্ধানে ওরা খুঁজতে খুঁজতে আমাদের দেশকে ওরা পেয়ে গেছে। এবং আগেই পেয়েছে, তার ভিত্তি ওরা আগে থেকে করে রেখেছে। আর এখন সেটা ওরা ওদের এজেন্ডাকে পূরণ করতে উঠে পড়ে লেগেছে। তাহলে মার্ক বলছে ভ্যাকসিনে নাকি ডিফেক্ট নেই, ওরা দাবি করছে। কিন্তু আইন লড়াই তো সবে শুরু হয়েছে, এবং এই লড়াই চলাকালীন অভিভাবকরা, এটা গোটা দেশে কিন্তু এই লড়াইটা প্রচার হচ্ছে, ওদের দেশের মেইন স্ট্রিম মিডিয়াতেও কিন্তু এটা বেরোচ্ছে। কারণ ওদের দেশের সাংবাদিক, জার্নালিস্টরা ব্যতিক্রমী হলেও কেউ কেউ এখনো মাথা উঁচু করে বাঁচেন, জনগণের কথা বলেন, গণস্বাস্থ্যের কথা বলেন, জনস্বাস্থ্যের কথা বলেন, অভিজ্ঞতার কথা বলেন, পার্শ্ব প্রতিক্রিয়ার কথা বলেন। আর তাই সেখানে ভুক্তভোগীদের, শিকারদের ফ্রি কনসালটেশন দেওয়া হচ্ছে এই ক্ষেত্রগুলোতে। তাই তো দেখে নেবেন, আমি দিয়ে দেবো আপনাদের লিঙ্ক, সমস্ত কিছু যা যা আমি রেখেছি সমস্ত কিছু দিয়ে দেব। এই হলো আজকের লাইভের প্রতিপাদ্য বা আলোচ্য বিষয়। তো সার্ভাভ্যাক্স তৈরি হচ্ছে সেরাম ইনস্টিটিউটে, বিল গেটস মহাশয় সেখানে এবং গ্যাভি সেখানে ইনভেস্ট করেছে, সেই লিঙ্কও আমি দিয়ে দেব। এবার আপনারা প্রশ্ন করুন যে এরকম একটা রেয়ার, যেটা সার্চ করলেই পাওয়া যাচ্ছে, রেয়ার একটা ডিজিজ, যেটা তথ্যই বলছে, তার জন্য এই হারে হঠাৎ করে গণহারে অমৃত প্রদান কর্মসূচি কেন গ্রহণ করা হলো? কার চাপে, কোন স্বার্থে? এতে কার স্বার্থ সিদ্ধি হবে? অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানাতে যা হলো সেটাকে চেপে দেওয়া হলো কেন, তথ্য থাকা সত্ত্বেও? শুধু তাই নয়, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানাতে যা হয়েছে সেটা যদি চেপেও দেওয়া যায় গেল, কিন্তু যেটা আমেরিকাতে হচ্ছে, খোদ এই গার্ডাসিলকে সামনে রেখে তার যে পার্শ্ব প্রতিক্রিয়া, যেভাবে সেখানে মানুষ সংঘবদ্ধ হয়ে লড়াইটা লড়ছেন, সেই তথ্য কেন আমাদের মিডিয়া আমাদের সামনে আনছে না? কেন আমাদের সামনে আনা হচ্ছে না সেই তথ্য? কোন উদ্দেশ্যে? কেন আনা হচ্ছে না? এই প্রশ্নগুলো করুন। আপনি যখনই কোনো ভ্যাকসিন গ্রহণ করবেন বা ড্রাগ গ্রহণ করবেন,
একটি কথা মাথায় রাখবেন, একটি বিষয়, তাহলেই সব পরিষ্কার হয়ে যাবে। সেটা কি? আমি রিসার্চ করে এত এত তথ্য আপনাদের সামনে আনছি, হাজির করছি, ঠিক আছে? আপনাদের পক্ষে এতটা সময় বা কোথায় কোন জার্নালে খুঁজতে হবে আপনাদের পক্ষে সম্ভব নয়। সেটা সম্ভব নয় জানা যে এই অমৃতের প্রভাবে অটো ইমিউনের ডিজিজের মতো রোগ বাড়তে পারে, ভয়ঙ্কর আকার নিতে পারে। জানার কথা নয়, মানছি। কিন্তু ভ্যাকসিনেশন বিষয়টার মূল যে জায়গা সেটা হলো কি, বেনিফিটস ফার আউটওয়ে দ্য রিস্কস। এটা মাথায় রাখবেন। ভ্যাকসিনের ক্ষেত্রে যেটা সবসময় একটা বেদ বাক্য হিসেবে বলা হয় কি, ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়া থাকবেই, সেটা কি, রিস্ক থাকবেই, কিন্তু তার বেনিফিট বা উপকার এতটাই হবে যে সেই মাইনর পার্শ্ব প্রতিক্রিয়া ধর্তব্যের মধ্যে নয়। তাই ইংরেজিতে বলা হচ্ছে বেনিফিটস ফার আউটওয়ে দ্য রিস্কস। তাই তো, আউটওয়ে মানে কি, ছাড়িয়ে যাওয়া, ছাপিয়ে যাওয়া, ওজনে ভারী পড়া। বেনিফিট, উপকার রিস্কের তুলনায় অনেক অনেক বেশি। এই যে যুক্তি, সেই যুক্তিটা কি আপনি যে ভ্যাকসিনটা গ্রহণ করছেন সেই ক্ষেত্রে প্রযোজ্য? এই প্রশ্নটা প্রথমে করবেন। এই প্রশ্নের উত্তর যদি আমরা খুঁজতে যাই, তাহলে আমরা যদি দেখি প্রথম যে ভ্যাকসিন সেটি হলো স্মল পক্স। আমি কিন্তু মডার্ন মেডিসিন দিয়েই আপনাদের বিষয়টাকে বোঝাচ্ছি। আয়ুর্বেদে যাচ্ছি না, হোমিওপ্যাথিতে যাচ্ছি না। হ্যাঁ, সেখানে পুরোটাই ভ্যাকসিনের বিরোধিতা করা হয়েছে হোমিওপ্যাথিতে, আপনারা জানেন। প্রাকৃতিক যে কোনো ক্ষেত্রেও হিপোক্রেটাস থাকলেও তিনি একই কথা বলতেন বলে আমার বিশ্বাস। তিনি এখন বেঁচে নেই, তাই আমি জল্পনায় যাব না। কিন্তু আমি মডার্ন মেডিসিনের অ্যাঙ্গেল দিয়েই আপনাদের বোঝাচ্ছি, সেটাই সুবিধে হবে, কারণ এটা মডার্ন মেডিসিনেরই একটি আবিষ্কার এবং আপনাদের এই কথাটি বারবার করে বলা হয়। তাহলে আপনি সেটা বিবেচনা করেই তো সিদ্ধান্ত গ্রহণ করবেন। তাই প্রথমেই দেখবেন যে এইটা কতটা সত্য সেই পার্টিকুলার ভ্যাকসিনটির ক্ষেত্রে। প্রথমে আসি গুটি বসন্ত বা স্মল পক্স বা ভেরিওলা। এবার সেই যে রোগ, ডিজিজ, স্মল পক্স বা ভ্যারিওলা, এটা ডিএনএ ভাইরাস, ঠিক আছে? এটার ভ্যাকসিন আবিষ্কার করেছিলেন, আপনারা জানেন, এডওয়ার্ড জেনার, যেটাকে প্রথম ভ্যাকসিন বলা হচ্ছে। তার এই রোগটির মৃত্যুহার কত ছিল? 30% বলা হচ্ছে। এবার ঠিক আছে, আপনারা 30% যদি আপনারা নাই মানেন, 40% ধরুন, 50%, যাই যেটাই ধরুন না কেন, শুধু এই ডেটা না দিয়েও আপনারা বাবা কাকা যারা বয়স্ক মানুষ তাদের কাছ থেকে শুনে নেবেন। তারাও এই রোগটি দেখেছেন, অর্থাৎ বাস্তবে পর্যবেক্ষণ করেছেন। এর সিমটম আছে, হ্যাঁ, গায়ে যেটা ফোসকার মতো যে ক্ষতস্থানগুলো তৈরি হতো, যেগুলো ফেটে যেত, তাই তো, সেটা আপনারা জানেন, মামড়ি বলে, বিভিন্ন রকমের শব্দ আছে, যাই হোক। তো এগুলো আপনারা জানেন, এগুলো দেখেছেন, এবং গ্রামকে গ্রাম উজাড় হয়ে যাওয়ার ঘটনাও আমরা যদি পড়ি, বইপত্রে পড়ি, সেই সময়কার যদি আমরা সাহিত্যও পড়ি বা ঘটনাও পড়ি, গ্রামগঞ্জের চিত্রেও পড়ি, আমরা দেখেছি কিন্তু এই রোগগুলোর কথা এসেছে। তাই অর্থাৎ বাস্তব পর্যবেক্ষণেও তার অস্তিত্ব আছে। তাহলে আপনি নিশ্চয়ই সেই ভ্যাকসিনটির সমর্থনে বলার মতো যুক্তি আপনার কাছে আছে। এটি প্রথম। এরপরে দেখুন আরেকটি, যেটা পরে এলো, কিছু পরে, র্যাবিস ভ্যাকসিন, জলাতঙ্ক। এটিও আপনারা দেখেছেন, জলাতঙ্কের রোগীকে দেখেছেন, মরতে দেখেছেন, আমিও দেখেছি আমার নিকট আত্মীয়ের মধ্যে, এবং এটি বাস্তব একটি ভয়ঙ্কর একটি রোগ, ঠিক আছে? এখন কুকুরটি পাগলা কুকুর কিনা, তার মধ্যে এখন লালা আছে, স্যালিভাতে সে ক্যারি করছে কিনা, সেটা স্টাডি করার সময় বা অবজারভেশন সবার থাকে না। কুকুর কামড়ালেই যে জলাতঙ্ক হবে তেমনটাও নয়, কিন্তু ওই যে কুকুরটিকে তো আপনি স্টাডি করতে পারছেন না, সে হয়তো বেপাড়ায় গিয়ে অন্ধকারে কোনো কুকুর আপনাকে কামড়ে দিয়েছে। হ্যাঁ, এবার আপনি সে পাগল মানে র্যাবিড ডগ না নর্মাল ডগ, সে আপনি বুঝবেন কি করে? এ একটা চিন্তা তো থেকে যায়। তাই এক্ষেত্রে জলাতঙ্কের মৃত্যুহার প্রায় 100%। মিরাকেলি কেউ কেউ বেঁচে ফিরেছেন, ঠিক আছে। আর আমি আগেও বলেছি, আমাজন এলাকা বা পেরু কিছু কিছু দেশে
তাদের একটা বাদুড় আছে যেটা ওই র্যাবিস ভাইরাস ক্যারি করে, সেই বাদুড়ের কামড় খেতে 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 স্থানীয় মানুষের মধ্যে র্যাবিসের অ্যান্টিবডি ডেভেলপ করেছে। আমাদের দেশে তো আর কুকুরের কুকুর ঘন 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 কামড়ে 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 আমাদের মধ্যে অ্যান্টিবডি বানিয়ে নিয়েছে এমন তো কোনো ছবি নেই। তাই আমাদের দেশে র্যাবিস সত্যি একটি ভয়ঙ্কর মানে র্যাবিড জলাতঙ্কের কারণে মৃত্যু হয় মানুষের, এই নিয়ে কোনো সন্দেহ নেই। তা সেক্ষেত্রে অবশ্যই আপনি এটা দেখতেই পাচ্ছেন যে মৃত্যুর মতো একটা সম্ভাবনা রয়েছে। তাহলে কি আমরা বলবো, বেনিফিটস অবশ্যই ফার আউটওয়ে দ্য রিস্কস। এবার এক এক করে এগোন, এটাকে প্রয়োগ করতে করতে আপনি করোনার ক্ষেত্রে চলে আসুন। করোনাতে ঘরে বসে 98-99% মানুষ সুস্থ হয়ে গেছেন এবং তথ্য সেটা বলছে, তাই তো। এবং এফিকাসি রেট যেটা বলা হচ্ছে করোনা মৃতের বা ভ্যাকসিনের, সেটা বলছে কেউ 70, কেউ 80। আর আপনি যদি নাও নেন তাহলে আপনার হওয়ার সম্ভাবনা 1%, মানে মানে কি বলবো, হসপিটালাইজ হওয়ার সম্ভাবনা 1%, তাই তো তথ্য তাই বলছে। অর্থাৎ 99% ক্ষেত্রেই আপনি সেরে উঠছেন, ঘরে বসেই সেরে উঠছেন, হসপিটালে যেতে হচ্ছে না, ওষুধ খেতে হচ্ছে না, ঘরোয়া রেমেডিতেই আপনি সেরে উঠছেন, তাই তো। আমি কিন্তু মডার্ন মেডিসিনের অ্যাঙ্গেলেই কথাগুলো বলছি। তাহলে সেক্ষেত্রে আপনি বেনিফিটস ফার আউটওয়ে দ্য রিস্ক, এই জায়গাটাতে আপনি কি পাচ্ছেন? উত্তরটা পাচ্ছেন না। যদি এরকম ডেটা বলতো যে হ্যাঁ এটাতেও 30% মানুষ মারা যাচ্ছে, যেমন গুটি বসন্তে মারা যায়, বা 99%-এরও বেশি মানুষ মারা যাচ্ছে যেমন র্যাবিসে মারা যায়, তাই তো, তাহলে গ্রহণযোগ্যতা থাকতো। বোঝাতে পেরেছি? হাম রুবেলার ক্ষেত্রেও দেখুন, রুবেলা নামটি আপনারা আগে শোনেননি, জার্মান মিজলস শোনেননি, তাহলে ওটা ছেড়ে দিন। হামে আপনারা কত শতাংশ মৃত্যু দেখেছেন আপনাদের আশেপাশে? হাম আমাদের সবার হয়েছে, তাই তো। এবার এটার হামের যে ভ্যাকসিন, তার ক্ষেত্রে এটা প্রয়োগ করুন, বেনিফিটস ফার আউটওয়ে দ্য রিস্ক। এবার বোঝার চেষ্টা করুন যে হাম হলে আপনার কতটা রিস্ক আছে আর ভ্যাকসিন নেওয়ার দরকার আছে কি না। যদি না নেন তাহলে আপনার কি সমস্যা আছে, এটা নিজেরাই বুঝতে পারবেন, তাই তো। এইবার সার্ভিক্যাল ক্যান্সার, যার এই ভ্যাকসিন ওরা নিয়ে আসছে, আমাদের দেওয়া শুরু হবে, সেই ক্ষেত্রেও একই কথা। আপনারা অবজারভেশন দেখুন, আপনাদের আশেপাশে এই রকম সার্ভিক্যাল ক্যান্সারের হয়েছে এমন নারী কতজন আছেন, কতজন বেঁচে আছেন, কতজন মারা গেছেন, তাই তো। এই স্টাডিটা নিয়ে নিন, পরিবেশ থেকে নিন, গ্রহণ করুন। আপনারা এত ডেটা পাবেন না। আপনাদের গ্রামে আপনজনের মধ্যে বা পরিচিতর মধ্যে কতজনের মধ্যে হয়েছে, শহরে এই যে তথ্য। আর যদি তারা একটা শিক্ষিত, তারা একটুখানি, আমি তো লিঙ্ক দিয়ে দিচ্ছি, তারা দেখে নিন, তারপরে সিদ্ধান্ত নিন যে আপনারা এটি গ্রহণ করবেন কি না, তাই তো। এটা তারপরে আপনাদের চয়েস। আর গ্রহণ করার পরেও যে আপনাকে টেস্ট করতে বলা হচ্ছে, প্যাপ টেস্ট, সেটা কেন বলা হচ্ছে? তার মানে ওরা নিশ্চিতভাবে বলতে পারছে না যে এটা আপনাকে আটকাবে, তাই তো। এছাড়াও এই যে পার্শ্ব প্রতিক্রিয়ার ফলে মামলা হচ্ছে আমেরিকাতে, আমাদের দেশেও দেখা যাচ্ছে এত এত কিশোরী মারা গেছে, তাই তো। তাহলে এইগুলো আপনারা তথ্যে সংগ্রহে রাখুন, মনে রাখুন। তারপরে আপনারা সিদ্ধান্ত নিন যে পার্শ্ব প্রতিক্রিয়াটা বেশি ভয়ঙ্কর না রোগটা বেশি ভয়ঙ্কর, তাই তো। এইটা ভাবুন, ভাবার পরে আপনারা সিদ্ধান্ত নিন। আজ এই পর্যন্তই। আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে আপনারা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করে জানাবেন, মেসেঞ্জারেও জানাতে পারেন। তবে মেসেঞ্জার আমি এই আপাতত কয়েকদিন হয়তো একটু এড়িয়ে চলতে পারি, তবু মানে রেগুলার বেসিসে দেখা হয়তো যাবে না ব্যস্ততার কারণে। আমার নিজস্ব একটু লেখালেখি রয়েছে এখন, যেটা এই কদিন একেবারেই বন্ধ ছিল। আমার পরবর্তী বইটি নিয়ে আবার শুরু করেছি। তবে নিশ্চয়ই আপনাদের যদি আমার বইপত্র সম্পর্কে বা লেখাপতি সম্পর্কে আগ্রহ থাকে বা অন্যান্য বিষয়ে আগ্রহ থাকে, আমাকে জানাবেন, আমি সময়ে দেখে উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থাকুন, সঙ্গে থাকুন, লাইভটি ছড়িয়ে দিন, সম্ভব হলে একবারে না দেখা গেলে অংশ অংশ করে ভাগ করে করে দেখুন। শুভরাত্রি, ভালো থাকুন।